তুমি কিন্তু এখনো আমাকে প্রপোজ করোনি। বিয়ের জন্য সেদিনই না প্রপোজ করলাম। সেটা বিয়ের জন্য, কিন্তু তার পূর্বে যে প্রপোজ করতে হয় তা করোনি এখনো। যদি না করি? তার মানে তুমি আমাকে ট্রু লাভ করো না? হায় রে আমার ট্রু লাভ রে, আমার ট্রু লাভার যে এত অভিমানী তা জানা ছিল না আমার। আর আমার ট্রু লাভার যে এত আনরোম্যান্টিক হবে তা জানা ছিল না আমার। ও তাই নাকি? তাহলে দেখাচ্ছি। নিজের প্রেয়সীকে অন্যের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাজের হৃদয়ের অন্তর্মহল কেঁপে ওঠে। অন্য ব্যক্তি বললে ভুল হবে, রাজের প্রেয়সী যার সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে সে রাজের প্রিয় বন্ধু। রাজ যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতো সেই তাকে পেছন দিয়ে ছুরি মারবে এটা সে কল্পনাও করতে পারেনি। রাজ সিঁড়ি বেয়ে নিচে নেমে সিঁড়ির উপরে বসে পড়ল। তার হাত পায়ে এখনো থর থর করে কাঁপছে। সবকিছু যেন তার বিষাদময় লাগছে। আপনজন ধোঁকা দিলে বুঝি এমনটাই হয়? রাজের মনের গহীনে উক্ত প্রশ্নটি ঘূর্ণিপাক খাচ্ছে। হঠাৎ তার মস্তিষ্কে কিছু একটা উকি মারল। আজকের এই পরিস্থিতি তার ভুলের জন্যই তো হয়নি। সে তার সুদূর অতীতে ডুব দিল। নিউ ইয়র্ক সিটির রাজ মেনশন পিচ্চিরাজ দৌড়াদৌড়ি করছে। পাপ্পা আমাকে ধরতে পারে না, পাপ্পা আমাকে ধরতে পারে না। রাজ প্রফুল্লিত কণ্ঠে কথাটি বলল। রাজ দেখো পড়ে যাবে, আস্তে দৌড়াও। নো পাপ্পা, আই লাইক টু প্লে। তাহলে কেন আমাকে খেলতে মানা করছো? তোমার পাপ্পা খেলা থামাতে বলেনি, শুধু বলেছে আস্তে খেলো, যাতে পড়ে গিয়ে আঘাত না পাও। আচ্ছা ঠিক আছে। এই বলে রাজ থেমে গেল। তার মা রিনা চৌধুরী এসে বললেন, Just like my boy. রাজ নিজের মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে নিজের রুমে চলে গেল। গল্প শুরুর আগে রাজের সম্পর্কে জেনে নেওয়া উচিত। রাজের বাবা সেলিম চৌধুরী নিউ ইয়র্ক সিটির অনেক বড় বিজনেসম্যান। তার স্ত্রী রিনা চৌধুরী একজন গৃহিণী। তাদের নয়নের মণি হলো তাদের সন্তান রাজ। তবে রিনা চৌধুরী হলেন রাজের সৎ মা। রাজের আসল মা রাজের 2 বছর বয়সকালীন মারা যায়। তবে রিনা চৌধুরী রাজকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। এই কারণেই রিনা চৌধুরী এখনো কোনো বাচ্চা জন্ম দেননি। এতটুকু আপাতত জেনে রাখুন, বাকি কথা পরবর্তীতে জানতে পারবেন। রাজ নিরাশ হয়ে তার রুমে বসে আছে। তার বাবা সেলিম চৌধুরী রাজের রুমে এসে তার উদাসীতার কারণ জানতে চাইলে রাজ বলল, তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমাকে বাহিরে বের হতে দাও না, আমাকে খেলতে দাও না। আমরা তোমাকে কেন ভালোবাসবো না? আমরা তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে কোথাও খেলতে দেই না। তোমার খেলার জন্য এই বিলাসবহুল বাড়িতে কতই না চাকর বাকর রয়েছে। না, আমি বাড়ির বাইরে গিয়ে খেলতে চাই। লাইফে আমার কোনো ফ্রেন্ড নেই, কেন আমাকে এই প্যালেসের বাইরে যেতে দাও না? তেমনটা নয় রাজ, আমার ব্যবসায়ের জন্য সারাটা দিন আমি ব্যস্ত থাকি, আর আমার ব্যবসায় শত্রুর অভাব নেই, তাই তোমাকে নজরবন্দি করে রাখতে হয়। না, আমি কোনো কথাই শুনতে চাই না। আমি আজ কারো কথা শুনবো না। আমাকে বাহিরে যেতে না দিলে আমি কারোর সাথে কথা বলবো না। আজ আমার রিয়েল মম বেঁচে থাকলে আমাকে নিশ্চয়ই বাহিরে খেলতে যেতে দিত। রাজের কথা শুনে বেশ আবেগপ্রবণ হয়ে গেলেন সেলিম চৌধুরী। তিনি তার প্রথম স্ত্রী তথা রাজের মাকে অনেক মিস করেন। তিনি চান না পুরনো কথা স্মরণ করে কিংবা নিজের ব্যবসায়িক কোনো কারণে রাজের কোনো ক্ষতি হোক। তবে এই ডিজিটাল যুগে একজন বাচ্চা ছেলেকে গৃহবন্দী করে রাখলে এর ফল ভালো হবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন স্বপ্ন সময়ের জন্য হলেও তিনি রাজকে বাইরে খেলার সুযোগ করে দিবেন। এইভাবে রাজের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, ঠিক আছে, তোমার মম তোমাকে রেডি করে দিবে, তারপর আমরা সবাই মিলে পিকনিকে যাব। রাজ তার বাবার কথা শুনে প্রফুল্লিত হলো। সে বলল, সত্যি আমরা পিকনিকে যাব? রাজের বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালেন। রাজ তার বাবাকে জড়িয়ে ধরলো। সে বলল, আমরা কোথায় যাব আর কখন যাব? তিনি বললেন, আমরা একটু বাদই বের হব পাশের পার্কের উদ্দেশ্যে, কাছে পিঠে যাব, তুমি থাকো, আমি তোমার মমকে পাঠাচ্ছি। এই বলে সেলিম চৌধুরী রাজের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলেন। রিনা চৌধুরী তার স্বামীকে জিজ্ঞেস করলেন, রাজ কি অভিমান করেছে? সেলিম চৌধুরী মাথা নেড়ে হ্যাঁ বললেন। রিনা চৌধুরী আবার বললেন, অভিমান করবেই না বা কেন? এত ছোট বয়সের ছেলে মেয়েদের যদি আমরা বাইরে খেলাধুলা করতে না পাঠাই তাহলে তাদের একঘেয়েমি লেগে যাবে। আর নিজের স্ত্রীকে থামিয়ে সেলিম চৌধুরী বলা শুরু করলেন, তোমার মনে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তবে রাজ নিয়ে আমি কেন চিন্তিত তা তুমি ভালো করেই জানো। তবে রাজকে আমি সব খুশি থেকে বঞ্চিত রাখতে চাই না, তাই রাজকে আমি ওয়াদা দিয়েছি যে আজকে আমরা সবাই একসাথে পিকনিকে যাব। রাজ তোমার জন্য অপেক্ষা করছে, রাজকে রেডি করে নিজেও রেডি হয়ে নাও, আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। এই বলে তিনি তৎক্ষণাৎ নিজের রুমে ত্যাগ করলেন। রিনা চৌধুরী বিস্মিত দৃষ্টিতে নিজের স্বামী গমনের দিকে তাকিয়ে রইলেন।
আজ তারা পিকনিকে যাবে। এটা ভাবতে রিনা চৌধুরীর মন খুশিতে ভরে যায়, কারণ তাদের ছেলে অনেকদিন পর বাইরের জগতের সাথে মিশতে পারবে। এই ভেবে তিনি তড়িৎ গতিতে রাজের রুমে গিয়ে তাকে রেডি করালো। রেডি বলতে ভালো ভালো জামা কাপড় পরিধান করানোর বদলে কম দামি জামা কাপড় পরিধান করালো। তিনি নিজেও কম দামি জামা পরিধান করে নিলেন। সবই বাড়ির কর্তার আদেশ, সবাই পিকনিকে যাবে, তবে মিডল ক্লাস লোকদের বেশে। রাজ কি পোশাক পরলো সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে আজ ভীষণ খুশি তার মা বাবার উপর। নিজে বুঝদার হওয়ার পর সে আজ প্রথম বাড়ির বাইরে পা রাখতে চলেছে। বাইরের দুনিয়াটা কেমন তা তার জানা নেই, তবে জানার প্রবল আগ্রহ আছে তার মনে। রাজের বাবা সপরিবারে নিজেদের বাড়ি ত্যাগ করলেন খানিকক্ষণ বাদেই। নিজেদের দামি ব্র্যান্ডের গাড়ি উপেক্ষা করে পায়ে হেঁটে অগ্রসর হচ্ছে সবাই। সেলিম চৌধুরীও আজ ভীষণ খুশি। নিজের ছেলের উছিলায় সেও সাধারণ 4-5 জন মানুষের মতো জীবনযাপন করতে পারছেন। সবাই মিলে নিকটের একটি পার্কে গেল। বিকাল হয়ে এসছে। ছোট ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে ও খেলছে, বড়রা আড্ডা দিচ্ছে, বয়স্করা নিজেদের অবসর সময় কাটাচ্ছে ইত্যাদি। তারা একটি ফাঁকা জায়গায় বসে রাজকে একটি বল দিয়ে খেলতে বললেন। রাজও বল নিয়ে নিজের মন মতো খেলতে লাগলো। রাজের বাবা মা রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাদের চোখের কোণে পানি জমে গেছে রাজের হাসিখানা মুখখানা দেখে। তারাও চায় যাতে রাজ সারাক্ষণ এইভাবে হাসি খুশি থাকুক, তবে তারা পরিস্থিতির শিকার। সবাই বলে ধনী হওয়া সৌভাগ্যের ব্যাপার, কিন্তু ধন সম্পত্তি অস্থায়ী সুখের সাথে স্থায়ী বিপদও ডেকে আনে, যা তারা পরবর্তীতে বুঝতে পারে। রাজের বাবা মা বসে নিজেদের স্বর্ণখচিত অতীতের কথা মনে করতে থাকে। এই সুযোগ রাজ খেলতে খেলতে তাদের দৃষ্টির আড়ালে চলে গেল। রাজ ফুটবল নিয়ে খেলতে খেলতে হঠাৎ একটি ক্ষুদ্র গর্তে পা আটকে মাটিতে পড়ে যায়। হাঁটুর উপরে খানিকটা ছিলে লাল হয়ে গেছে। রাজ ভীষণ কষ্ট পাচ্ছে, তবে রাজ এত ছোট বাচ্চা হলেও সজ্ঞানে কখনো কাঁদেনি। রাজের মনোবল অনেক শক্তপোক্ত। রাজের পা খানিকটা মচকে গেছে মনে হচ্ছে, সে উঠতেও পারছে না। আশেপাশে তাকিয়ে বুঝলো সে অনেক দূরে চলে এসছে। এইখানে লোকজনের সমাগম থাকলেও সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। হঠাৎ একটি হাত রাজের দিকে এগিয়ে এলো। রাজ মাথা তুলে তাকায়। সে দেখতে পায় রাজের সমবয়সী কিংবা তার থেকে 2-1 বছরের ছোট একটি ফুটফুটে মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি হাসি মুখে রাজের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মেয়েটি যখন দেখলো রাজ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তখন সে 2 হাত দিয়ে টেনে রাজকে দাঁড় করায়। রাজ এখনো পূর্বের ন্যায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। রাজ কেন মেয়েটির দিকে এইভাবে তাকিয়ে আছে সে নিজেও জানে না। মেয়েটির রাজকে আলতো করে ধাক্কা দিল, এতে রাজের ঘোর কাটে। মেয়েটি রাজকে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, তবে হাঁটুর উপরে খানিকটা ছুলে গেছে। হাঁটুর উপরে ছুলে গেলে আবার ঠিক আছো কিভাবে? এই বলে মেয়েটি হাসলো। রাজ আবারও ড্যাব ড্যাব করে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি এবার নিজের হাসি থামিয়ে বলল, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তোমার হাসিটা ভীষণ সুন্দর। মেয়েটি নিজের ডান হাত বাড়িয়ে দিয়ে বলল। রাজ হাই, আমি মারিয়া। আর তুমি? নিজের ডান হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। সে বলল, আমি রাজ। মেয়েটি আবারও বলল। আমরা কি বন্ধু হতে পারি? আসলে আমার কোনো বন্ধু নেই। রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ বদক সম্মতি জানালো। সে বলল, তোমারও কোনো বন্ধু নেই? তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ডস। মেয়েটি প্রফুল্লিত হয়ে বলল। রাজ ইয়েস। নিজের পকেট কিছু খুঁজতে থাকে। মারিয়া রাজকে ব্যতিব্যস্ত হতে দেখে বলল। রাজ, তুমি কি খুঁজছো? রাজ উত্তর দিল না। সে পূর্বের ন্যায় কিছু খুঁজতে থাকে। সে তার পকেটে কিছুই পেল না। সে কিছুটা নিরাশ হলেও পরক্ষণে তার চোখ জোড়া জলজল করে ওঠে। সে তৎক্ষণাৎ নিজের গলায় থাকা একটি লকেট খুলে দিল। পরে লকেটটি স্বর্ণখচিত ছিল। লকেটের আকৃতি বেশ বড় নয়, সাধারণ চেইনে নয়, আকৃতি দিয়ে একটি লাভ শেপ করে দেওয়া হয়েছে। সেই লাভ শেপ লকেটের চেইনে থেকে বিচ্ছিন্ন করা যায়। রাজ লকেটটি মারিয়ার দিকে এগিয়ে দিল। সে বলল, এটা আমার নতুন বন্ধুর জন্য উপহার। মারিয়া স্বর্ণের লকেট দেখে বিস্মিত কণ্ঠে বলল, এই লকেট আমি নিতে পারবো না। এত দামি লকেট আমি সামলে রাখতে পারবো না। এই লকেট আমার কাছে অনেক প্রিয়, কারণ এই লকেট আমার মম আমাকে দিয়ে বলেছিল যাতে এই লকেট নিজের কাছে যত্নে রাখি। আজ থেকে এটা তোমার, আর তুমি এটা যত্ন সহকারে রাখতে পারবে। মারিয়া লকেটটা হাতে নিয়ে জানতে চাইল, এটা তোমার মমের লকেট হলে আমাকে কেন দিচ্ছ? আমার মম ওনার মৃত্যুর পূর্বে আমাকে এই লকেট দিয়ে জানান আমি যেন এই লকেট যত্ন সহকারে রাখি। আমার মম আমাকে আরো বলেছিল যদি কখনো কোনো বেস্ট ফ্রেন্ড পাই তাহলে আমি যেন সেই বেস্ট ফ্রেন্ডকে আমার সব থেকে প্রিয় বস্তু উপহার দেই। আর আমার কাছে এই লকেটটাই অনেক মূল্যবান। এখন থেকে এটা তোমার দায়িত্বে রাখলাম। রাজের কথা শুনে মারিয়া লকেটটি নিজের গলায় পরিধান করে নিল। অতঃপর সে নিজের বাম হাত থেকে একটি ব্রেসলেট খুলে রাজের বাম হাতে পরিয়ে দিল। ব্রেসলেটের জন্য ধন্যবাদ, অনেক সুন্দর এটি। মারিয়া কিছু বলবে তার আগে রাজের কানে তার মম ড্যাডের শব্দ ভেসে আসলো।
রাজের মম ড্যাড নিশ্চয়ই তাকে খুঁজে বেড়াচ্ছে। এইটা ভেবে সে বলল, তুমি প্রতিদিন এই সময় খেলতে আসবে তো? মারিয়া মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানিয়ে বলে। তুমি যদি প্রতিনিয়ত এই সময় খেলতে আসো তাহলে আমিও নিশ্চয়ই আসবো। রাজ মারিয়ার কথা শুনে তৎক্ষণাৎ ছুটে তার মম ড্যাডের দিকে অগ্রসর হলো। যাওয়ার পূর্বে একবার মারিয়ার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো। মারিয়াও রাজের ন্যায় হাত নাড়িয়ে বিদায় জানালো। রাজ তার মম ড্যাডের কাছে গিয়ে দেখে ওনারা রাজকে ব্যতিব্যস্ত হয়ে খুঁজছেন। রাজকে দেখা মাত্রই ওনাদের শরীরে যেন প্রাণ ফিরে এলো। রাজের বাবা বললেন, কোথাও কি গিয়েছিলে রাজ? আমাদের চিন্তা হয় না বুঝি? সরি ড্যাড, আসলে খেলতে খেলতে একটু ওদিকে চলে গিয়েছিলাম। ঠিক আছে, এবার বাড়িতে চলো। আগামীকাল আবারও আসবো তো এই জায়গায়? সেলিম চৌধুরী কিছু একটা ভেবে উত্তর দিলেন। হ্যাঁ, আসবো। আজ প্রফুল্লিত হয়ে ফেরত চলে গেল। পরদিন সকালে রাজ ঘুম থেকে উঠেই অধীর আগ্রহে চিন্তা ভাবনা করতে থাকলো সে আজকে কিভাবে মারিয়ার সাথে খেলাধুলা করবে। সেলিম চৌধুরী অনেক আগেই নিজের অফিসে চলে গেছেন, ফিরবেন বিকেলে, তখনই রাজ বাইরে যেতে পারবে। রাজকে এত আগ্রহী দেখে রাজের মা রিনা চৌধুরী জানতে চাইলেন, কি হয়েছে রাজ, তোমাকে আজ এত প্রফুল্লিত কেন লাগছে? রাজ তার মাকে মারিয়ার ব্যাপারে বলে দেয়। মারিয়ার সম্পর্ক শুনে রিনা চৌধুরী ভীষণ খুশি হন, কারণ এই স্বল্প বয়সে রাজের একজন খেলার সাথী দরকার, যে জায়গায় মারিয়ার ইতিমধ্যে পূরণ করে ফেলেছে। রাজের সাথে তার মাও ওদের আগ্রহী অপেক্ষা করতে থাকে বিকাল হওয়ার। রাজ যখন দেখলো রাজের বাবা এখনো আসছেন না, তখন সে তার মাকে জিজ্ঞেস করলো, মম ড্যাড এখন আসছে না কেন? জানি না ডিয়ার, হয়তো কোনো মিটিং কিংবা কাজে ফেসে গেছেন। আমি ফোন দিয়ে জেনে নিচ্ছি। এই বলে রিনা চৌধুরী তার হাজবেন্ডকে ফোন দেন। খানিকক্ষণ রিং হতে রিসিভ করলেন সেলিম চৌধুরী। হ্যাঁ, বলো। তুমি এখনো আসছো না কেন? রাজ তোমার জন্য ওদের আগ্রহে বসে আছে। আজকে আমার আসতে একটু লেট হবে, জরুরি মিটিং এ আটকে গেছি। তাহলে গতকাল যে রাজকে ওয়াদা করলে রাজকে নিয়ে পুনরায় পিকনিকে যাব? রাজ ছোট ছেলে, এত কিছু খেয়াল নেই তার। তুমি রাজকে ভুলিয়ে ভালিয়ে আজকের মতো ম্যানেজ করো। আমার আসতে দেরি হবে, এখন রাখছি, বাই। এই বলে সেলিম চৌধুরী কল কেটে দিলেন। নিরাশ হয়ে রিনা চৌধুরী ফোন রেখে দিলেন। তিনি পাশে তাকিয়ে দেখলেন রাজ হতাশ চাউনিতে ওনার দিকে তাকিয়ে আছে। সম্ভবত রাজ তার মায়ের কথাবার্তার ধরন দেখে বুঝতে পেরেছে আজকে রাজের আর বাইরে যাওয়া হবে না। রাজ কিছু বলার তার আগেই রিনা চৌধুরী বলে উঠলেন, আজকে তোমার ডেট আসতে পারবে না, কিন্তু আমি তো আছি। আজকে আমরা দুজন পিকনিকে যাব। রাজ তার মায়ের কথা শুনে তড়িৎ গতিতে তার মাকে জড়িয়ে ধরে। রাজের মম রাজের মাথায় হাত বুলিয়ে দেয়। পরক্ষণে দুজনেই সেই পার্কের উদ্দেশ্যে বের হয়, তবে পূর্বের মতো গরিব সাজে নয়, বরং বিলাসী সাজে। আর এই সাজই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, যা পরবর্তী পর্বে জানতে পারবেন। রাজ তার মায়ের কথা শুনে তড়িৎ গতিতে তার মাকে জড়িয়ে ধরে। রাজের মা রাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। পরক্ষণে দুজনেই সেই পার্কের উদ্দেশ্যে বের হয়, তবে পূর্বের মতো গরিব সাজে বের হয় না, আভিজাতিক সাজে বের হয়। রাজের মা রাজকে নিয়ে তাদের প্যালেস থেকে বের হয়ে গেলেন। প্রথমে প্যালেসের বডিগার্ড তাদের সাথে যেতে চাইলো, তবে রিনা চৌধুরী তাদের সাথে আসতে নিষেধ করে দিলেন। রিনা চৌধুরী গাড়ি না নিয়ে পায়ে হেঁটে রওনা দিলেন পার্কের উদ্দেশ্যে। রাজ তার মায়ের হাত ধরে হাঁটছে, মাঝে মধ্যে প্রফুল্লিত হৃদয়ে লাফাচ্ছে। রিনা চৌধুরী রাজকে লাফাতে নিষেধ করলেও রাজ তার মায়ের নিষেধ মানেনি। তারা পার্কের সামনে পৌঁছতেই কোত্থেকে কতগুলো মুখোশধারী লোক চলে এলো। তারা সবাই এলো পাথরে গুলি বর্ষণ করতে থাকে। তাদের মুখ্য উদ্দেশ্য হলো রাজ ও তার মাকে হত্যা করা। তবে রাজের মা রাজকে কভার দিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ রাজের মায়ের শরীরে গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। গুলি বর্ষণের শব্দ শুনে এলাকার পুলিশ তড়িৎ গতিতে ছুটে আসে। পুলিশের গাড়ির সাইরেন শুনে আক্রমণকারীরা দ্রুত পালিয়ে যায়। রাজের মায়ের নিস্তেজ দেহ সেখানেই পড়ে রইল। রাজ তার মায়ের কাছে বসে অঝরে অশ্রু বিসর্জন করতে থাকে। রাজের সামনেই তার মায়ের মৃত্যু হওয়া তার হৃদয়ে একটি গভীর দাগ রেখে যায়। রাজের বাবা তথা সেলিম চৌধুরী তার স্ত্রীর মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েন, তবে তিনি থেমে থাকেননি। ওনার ক্ষমতা প্রয়োগ করে দ্রুত তিনি হত্যাকারী সহ ওনার সকল শত্রুদের চিহ্নিত করে দেন এই দুনিয়ার বুক থেকে। তবে সেই পিচ্চি রাজ এত বড় ধাক্কা সহ্য করতে পারেনি। সময়ের পরিক্রম সময় মাস পেরিয়ে বছর পার হয়ে যায়। সেলিম চৌধুরী তার ছেলেকে সময় দেওয়া শুরু করলেন। তিনি রাজকে স্বাভাবিক করার জন্য নিউ ইয়র্কের বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখান। রাজের স্বাভাবিক হতে 7 বছর লেগে যায়। রাজ সেই পার্কে পুনরায় যায় 7 বছর পর। রাজ সেখানে গিয়ে মারিয়ার খোঁজ করতে থাকে, তবে সে বিফল হয়। মারিয়ার কোনো খোঁজ সে পায় না। সে মারিয়ার স্মৃতি নিজের মস্তিষ্ক থেকে পরিষ্কার করার প্রয়াস করে। সেলিম চৌধুরী পুনরায় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে নিলেন, আর এদিকে রাজ নিজের মতো বেপরোয়া জীবনযাপন করতে থাকে। কালের পরিবর্তনে রাজ কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে অধ্যয়ন করছে, কিন্তু সে অধ্যয়নের থেকে রাজত্ব করার ইচ্ছা পোষণ করে। তাই সে নিজের বাবার টাকা আর নিজের অসাধারণ বুদ্ধিমত্তার সাহায্যে ইতিমধ্যে ভার্সিটিতে রাজত্ব করা শুরু করে দিয়েছে।
একমাত্র রাজের কারণেই ভার্সিটিতে সবাই যেন আক্রমণ হচ্ছে, তেমন ভার্সিটির বাইরে কেউই সেই ভার্সিটির দিকে চোখ তুলে তাকাতেও পারে না। ভার্সিটির ভিতরে হোক কিংবা বাহিরে রাজের দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ পায় না। কারণ একটাই, রাজের বাবার অঢেল ধন সম্পত্তি। আজকে ভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য নিউ কামার ফেস্টিভ্যাল তথা নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের প্রধান অতিথি হিসেবে আসবে রাজের বাবা অর্থাৎ সেলিম চৌধুরী। তিনি উক্ত ভার্সিটির ফাউন্ডারও। ভার্সিটির ভিতরেও বাইরে অনেক আয়োজন করা হচ্ছে। সবাই উৎসুক দৃষ্টিতে ভার্সিটির বন্ধুরা সহ কিছু ব্যক্তি যারা রাজের জন্য রাজের পিছু পিছু ঘরে। সবাই উৎসুক দৃষ্টিতে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে। সবাই বলতে রাজের বন্ধুরা সহ কিছু ব্যক্তি যারা টাকার জন্য রাজের পিছু পিছু ঘরে। রাজের আসার সময় হয়ে গেছে, তাই সবাই গেটের থেকে সরে যাচ্ছে। ঠিক ওই সময় রাজ আসে, আর এই সময় রাজের পথে কেউ থাকলে রাজ তাকে ছেড়ে কথা বলে না। একটু পরে রাজার গাড়ির শব্দ শোনা গেল। প্রবল বেগে রাজের লাল রঙের ফারারি গাড়িটি একদিকেই ছুটে আসছে। সবাই তড়িৎ গতিতে দুই পাশে সরে গিয়ে রাজের জন্য রাস্তা তৈরি করে দিল। কিন্তু প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীরা কিছুতেই বুঝে উঠতে পারলো না যে কি হচ্ছে। তবে সবার কর্মকাণ্ড দেখে তারাও দুপাশে সরে গেল। তখন রাজের গাড়ি প্রবেশ করলো। রাজের গাড়ি দেখে সবাই উল্লাসিত হয়ে গেল, যেন কোনো সেলিব্রিটি আসছে। তবে রাজ এই ভার্সিটির জন্য কোনো সেলিব্রিটির থেকেও কম নয়। রাজ নিজের গাড়ি থেমে নেমেই তার বন্ধুদের দিকে গাড়িটির চাবিটি ছুড়ে দিল। এটা নিত্যদিনের কাজ। রাজের বন্ধুরা রাজের গাড়িটি পার্ক করে দিল। রাজ নিজের সানগ্লাসটা ঠিক করে সোজা স্টেজের দিকে চলে গেল। বিশেষ অতিথিদের আসনের জায়গায় গিয়ে বসে পড়ল সে। খানিকক্ষণ বাদে তার বাবা সেলিম চৌধুরীও এসে পড়লেন। অন্যদিকে শহরের অপর প্রান্তে মারিয়া নিজের বাসা থেকে দ্রুত বের হয়ে গেল। বাসা থেকে বের হবার পূর্বে তার মা পই পই করে বলে দিল যাতে সে ব্রেকফাস্ট করে যায়। কিন্তু মারিয়া বারণ করে বলে, মা, খাবার সময় নেই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বেশি দেরি হলে নিউ কামার ফেস্টিভ্যাল মিস করে ফেলবো। এই বলে মারিয়া তার সাইকেল চড়ে দ্রুত বেরিয়ে পড়লো। তড়িৎ গতিতে মারিয়ার সাইকেল ছুটে চলেছে ভার্সিটির দিকে। আজকে তার প্রথম দিন ভার্সিটিতে। মারিয়া কাঁধে ব্যাগ আছে, আর তা বাতাসের ব্যাগের জন্য দুলছে। মারিয়া ভার্সিটিতে পৌঁছে এদিক ওদিক তাকাতে থাকে। সে তার সাইকেল পার্ক করার জায়গা খুঁজছে, কিন্তু পার্কিং প্লেসে শুধু বড় বড় গাড়ি পার্ক করা আছে। গাড়িগুলোই সব জায়গায় দখল করে রেখেছে। সে মনে মনে নিজেকে কতক্ষণ বকাঝকা করে নিল। আর একটু আগে আসলেই সে জায়গা পেয়ে যেত। আচমকা তার কানে মাইকে ফু দেওয়ার শব্দ আসে, তার মানে অনুষ্ঠান খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। মারিয়া চটপট তার সাইকেল থেকে নেমে সেখানে থাকা একটি লাল গাড়ির সামনের নাম্বার প্লেটের সাথে তার সাইকেলটি তালা মেরে অনুষ্ঠানের জায়গার দিকে দৌড়ে যায়। সকল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য স্টেজের সামনে বসার জায়গা করে দেওয়া হয়েছে। মারিয়াও স্টেজের সামনে থাকা চেয়ারে বসে পড়ল। স্টেজে প্রথমেই বক্তৃতা দিলেন ভার্সিটির ডিন। তারপর প্রধান অতিথি হিসেবে আসা সেলিম চৌধুরী সকল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন। রাজ বসে বসে ঝিমুচ্ছে। সে শুধু ভার্সিটির ডিনের অনুরোধে বিশেষ অতিথি হিসেবে এসছে, না হলে সে এখানে না থেকে তার বন্ধুদের সাথে আড্ডা দিত। একটু বাদেই স্টেজে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের স্টুডেন্টসরা নাচ ও গান পরিবেশন করলো। অনুষ্ঠান শেষে পর্যায়ে রাজ স্টেজ থেকে নেমে তার বন্ধুদের কাছে চলে গেল। রাজকে দেখে তার বন্ধুরা এগিয়ে এলো। কিরে রাজ, এখনো তো অনুষ্ঠান শেষ হয়নি, তুই চলে আসলি যে? ভালো লাগছে না, তাই চলে এলাম। রাজের কথা শুনে সেখানে থাকা রাজের বান্ধবী লিজা বলে উঠল, আমি জানি রাজের কেন ভালো লাগছিল না। সবাই লিজার দিকে ভ্রু কুঁচকে তাকায়। ইমন জানতে চাইল, রাজের কেন ভালো লাগছিল না? রাজের মন তো শুধু আমাকেই খুঁজে বেড়ায়। আমি এখানে থাকলে রাজের সেখানে ভালো লাগবে কিভাবে? লিজার কথায় মানে রাজ সহ সেখানে সবাই বুঝতে পারলো। সেখানে উপস্থিত সকলেই জানে লিজা রাজকে অনেক ভালোবাসে। তবে রাজ তেমন একটা লিজাকে পাত্তা দেয় না। আবার মাঝে মধ্যে মনে হয় রাজও লিজাকে ভীষণ ভালোবাসে। তোমার এরকম কেন মনে হলো? রাজের প্রশ্নে লিজা কিঞ্চিত হেসে বলল, তোমার মনের কথা যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে গো? রাজ কিছু না বলে সোজা পার্কিং প্লেসে চলে গেল। লিজাকে পাত্তা না দেওয়ায় সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। এতে লিজা ভীষণ ক্রুদ্ধ হলো। সে রেগে সেই স্থান ত্যাগ করলো। অপরদিকে রাজ পার্কিং লটে গিয়ে যা দেখতে পায় তাতে তার শরীর রেগে 440 ডিগ্রি গরম হয়ে গেল। সে দেখতে পায় তার গাড়ির সামনে একটি সাইকেল পার্ক করা আছে, তাও আবার নাম্বার প্লেটের সাথে লক করা। রাজ ভীষণ চটে গেল। রাজ এইদিক ওইদিক তাকিয়ে সাইকেলের মালিককে খোঁজার বৃথা চেষ্টা করলো। এদিক ওদিক তাকিয়েও যখন পার্কিং লটে কোনো জলজান্ত মানুষ দেখতে পেল না, তখন রাজ চিৎকার করে সাইকেলের মালিককে খোঁজার চেষ্টা করলো। হ্যালো, এই সাইকেলের মালিক কে? হুজ দ্য ওনার অফ দিস সাইকেল? রাজের চিৎকার শুনে রাজের সকল বন্ধুরা তার কাছে চলে এলো। তারা রাজের রেগে যাওয়ার কারণ খুঁজতে ব্যস্ত। যখন রাজের ফারারি গাড়ির সাথে একটি পিঙ্ক কালারের সাইকেল লক করা দেখতে পেল, তখন সবাই রাজের রাগে যাওয়ার মূল কারণ বুঝতে পারলো। ইমন জিজ্ঞেস করলো, রাজ,
তোর গাড়ির সাথে সাইকেল তালা মারলো কে? রাজ উত্তরে জানায়, আমিও জানি না, তবে যেই করে থাকুক না কেন আমি তাকে ছাড়বো না। এই বলে রাজ তার গাড়িতে চড়ে বসলো, চাবি দিয়ে গাড়িটি গিয়ারে তুলে নিল। অতঃপর গাড়িটি সামনের দিকে এগোনোর সাথে সাথে সাইকেলটি দুমড়ে মুচড়ে যেতে থাকলো। রাজের দামি গাড়িটির ফ্রন্টের যে ক্ষতি হচ্ছে না তা নয়, তবে রাজের একবার রাগ উঠলে তার হুঁশ থাকে না। রাজকে কেউ তাকে আটকাচ্ছে না। তারা সবাই রাজের অভ্যাসের সাথে পরিচিত। একসময় সাইকেল লক ভেঙে গিয়ে সাইকেল অকেজো হয়ে পড়লো। রাজের গাড়িরও নাম্বার প্লেট গাড়ি থেকে আলাদা হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হতেই মারিয়া পার্কিং লটে এলো। লটে এসে নিজের সাইকেলের দুরবস্থা দেখে সে ভীষণ চটে গেল। সে আশেপাশে কাউকে দেখতে পেল না। পরক্ষণে তার মনে পড়ে গেল যে তার সাইকেল একটি লাল গাড়ির সাথে লক করে রেখেছিল। তার মানে ওই কাণ্ড নিশ্চয়ই সেই গাড়িওয়ালার কাজ। মারিয়া একরাশ দুঃখ ও ক্ষোভ নিয়ে নিজের অকেজো সাইকেল নিয়ে নিজের বাসায় চলে গেল। সেখানে পৌঁছতেই মারিয়ার মা মারিয়ার উপর ক্ষেপে গেলেন। অনেক কষ্ট করে মারিয়া নিজের পকেটে মানি সেভিং করে সাইকেলটি কিনেছিলেন। মারিয়ার মা জানে মারিয়ার মনের ভিতরে এখন ঘূর্ণিঝড় চলছে, তাই তিনি বেশি কিছু না বলে ছেড়ে দিলেন। নাইট ভিশন ক্লাবে হইচই হচ্ছে। পুরো ক্লাব রাজ বুক করে ফেলেছে আজকে রাতের জন্য। রাজের সকল বন্ধু বান্ধবের মদ্যপান সহ নাচ গানের মাধ্যমে ফুর্তি করছে। অবশ্য এটা নতুন কোনো দৃশ্য নয়। রাজের মুড হলেই সে সবাইকে পার্টি দেয়। রাজ চুপচাপ বসে ড্রিঙ্কস করছে। হঠাৎ তার পেছনে কারো উপস্থিতি টের পায়। রাজ নিজের ঘাট পেছনে কাত করে দেখে লিজা হাসি মুখে দাঁড়িয়ে আছে। রাজ জিজ্ঞাসু দৃষ্টিতে লিজার উদ্দেশ্যে বলে, কিছু বলতে চাও? বলতে তো অনেক কিছুই চাই, তবে তুমি তো শুনতে চাও না। প্লিজ লিজা, এসব টপিকে না হয় অন্যদিন কথা বলা যাবে। এমন সময় ইমন এসে বলল, অন্যদিন কেন হবে রাজ? তুই প্রতিনিয়ত লিজাকে উপেক্ষা করিস, কিন্তু লিজা তোকে কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি। তুই লিজাকে হ্যাঁও বলছিস না, আবার না বলছিস না। এভাবে লিজার জীবনটাই নষ্ট হবে। তাই আজ তুই লিজাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দে। এতে কমপক্ষে লিজার জীবনটা আর ধ্বংস হবে না। তবে আমার মতে তুই লিজাকে অ্যাকসেপ্ট করে নে, কারণ কারণ একমাত্র লিজাই তোকে বুঝতে পারে, আর লিজাই তোকে সারাটা জীবন সামলাতে পারবে। বাকিটা তোর জীবন, যা খুশি ইচ্ছে তাই কর। এই বলেই মন সে স্থান ত্যাগ করলো। তড়িৎ গতিতে এসে কিছু কথা বলে পুনরায় তড়িৎ গতিতে চলে গেল। রাজি মনের কথা পুরো মনোযোগ দিয়ে শুনছিল। সেই মনের কথার গুরুত্ব বুঝতে পেরে বলল, লিজা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? লিজা হাসি মুখে বলল, এতদিন ধরেই তো বলছি যে আমি তোমাকে ভালোবাসি। যদি বিশ্বাস না হয় তাহলে আমি কি করব? যদি তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও তাহলে বলো, আমি করব তোমার বিশ্বাস অর্জন করার জন্য। আমি তোমার ভালোবাসা অর্জনের জন্য তোমার সাথে ঘনিষ্ঠ হতে পারি। তার দরকার নেই। আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ভালোবাসো, আর আমার জন্য কারো জীবন নষ্ট হোক আমি তা চাই না। তার মানে তুমি রাজি? রাজ কিছু একটা ভেবে উত্তর দিল। এত প্যারা যখন দিচ্ছ তখন রাজি না হয়ে কি পারি? লিজা রাজের উত্তর শুনে তৎক্ষণাৎ রাজকে জড়িয়ে ধরল। রাত 1টা নাগাদ রাজ নিজের প্যালেসে প্রবেশ করলো। রাজ নেশার প্রভাবে ঢুলে ঢুলে এগোচ্ছে। সে সিঁড়ি পেয়ে দোতলায় উঠবে, তখনই তার পেছনে কারো উপস্থিতি টের পেল। রাজ পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন। সেলিম চৌধুরী নিজ ছেলের অবস্থা দেখে ভীষণ দুঃখ পেলেন। তিনি বললেন, রাজ, তুমি কেন এভাবে ভুল পথে এগোচ্ছ? তুমি আগে তো এমন ছিলে না। আমি এরকমই ছিলাম ড্যাড, তবে তুমি জানতে না। না, তুমি এরকম ছিলে না। তোমার মমের মৃত্যুর পরপরই তুমি এরকম বিবেচনাহীনভাবে চলাফেরা করছো। এভাবে লাইফ লিড করলে চলবে না। তুমি ভার্সিটিতে গিয়ে আমার অগোচরে যা যা করো তা আমার থেকে লুকায়িত নয়, তাই আমি বলবো তুমি শুধরে যাও। রাজ কিছু না বলে নিজের রুমে চলে গেল। রাজের দুরবস্থা দেখে সেলিম চৌধুরীর মন ভীষণ ক্ষুণ্ণ হয়ে গেল। পরদিন সকালে মারিয়া ট্রামে চেপে নিজের ভার্সিটি পৌঁছালো। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতেই মারিয়ার নজরে সেই লাল গাড়িটি পড়ল, যে গাড়িটির সাথে তার সাইকেল লক করা ছিল। গাড়ির সামনের দিকটাও ড্যামেজ হয়ে রয়েছে। মারিয়ার প্রিয় সাইকেলটার অমন অবস্থা মনে পড়তেই মন খানিকটা কেঁপে উঠল। না, আমাকে এভাবে চুপ হয়ে থাকলে চলবে না। এসব বড়লোকদের দেমাকি সন্তানদের শায়েস্তা করতেই হবে। এইসব ভেবে নিয়ে মারিয়া সবার নজর এড়িয়ে লাল গাড়িটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর মারিয়া নিজের ব্যাগ থেকে একটা সেফটি পিন বের করে চাকার বেল পিনে চাপ দিতেই ফুস করে হাওয়া বের হতে থাকে।
একে একে 3টি চাকার হাওয়া বের হয়ে 4র্থ চাকার হাওয়া ছেড়ে দেওয়ার সময় কাঁধে কারোর হাতে স্পর্শ পেল। মারিয়া পিছনে না ঘুরেই নিজের কাঁধ থেকে হাতটা সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। আবারও সে তার কাঁধে কারো হাতে স্পর্শ পেল। মারিয়া এবার বিরক্ত হয়ে পিছনে না ঘুরেই বলল, আমাকে আমার কাজটা করতে দিন, বিরক্ত করবেন না তো। এই বলে মারিয়া আবারও নিজের কাজে নিজেকে মনোনিবেশ করলো। এবার সে পেছন দিক থেকে কারো গলা খাকারের আওয়াজ পেল। মারিয়া বিরক্তিকর বোধ হয়ে পিছনে তাকালো। সে দেখতে পেল একজন সুদর্শন যুবক অগ্নি দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া বিড়বিড় করে বলল, এই তালগাছটাকে দেখে মনে হচ্ছে এই ব্যাটাই গাড়িটির মালিক। মারিয়া, আজ তো তুই গ্যাগ কামছে। বিড়বিড় করে কি বলছেন? রাজের কর্কশ কণ্ঠ শুনে মারিয়া লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজ আবারও প্রশ্ন করল, আপনি আমার গাড়ির চাকার সাথে কি করছেন? মারিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে তার মধ্যে একটা গুণ আছে যা সবার মধ্যে পরিলক্ষিত হয় না। সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে সক্ষম। মারিয়া নিজেকে কিছুটা স্বাভাবিক করে তেজ দেখিয়ে উত্তর দিল, দেখতে পাচ্ছেন না যে গাড়ির চাকার হাওয়া বের করে দিচ্ছি? চোখ কি মামার বাসায় রেখে এসছেন নাকি? রাজ মারিয়ার কথাগুলো শুনে রীতিমতো বিস্মিত হলো। আজ পর্যন্ত রাজের সাথে এইভাবে কথা বলার সাহস কেউ দেখায়নি। আর এখানে মারিয়া নিজে দোষ করে রাজের উপর চেঁচাচ্ছে। রাজ ধমক দিয়ে বলল, হেই স্টুপিড গার্ল, তুমি আমার গাড়ির চাকার পাম্প বের করে আবার আমার উপর চিৎকার করছো? তোমার সাহস কিভাবে হয় এভাবে আমার সাথে কথা বলার? মারিয়া নিজেকে আবারও সামলিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ও, তাহলে আপনি সেই গুণধর বান্দর যে কিনা আমার অমন প্রিয় সাইকেলটাকে সারা জীবনের জন্য পঙ্গু করে ফেলেছেন। আপনাকে তো আমি ছেড়ে কথা বলবো না। এবার রাজের কাছে সমস্ত ব্যাপার স্বচ্ছ জলে নিয়ে পরিষ্কার। সে পুনরায় মারিয়াকে ধমক দিয়ে বলল, চুপ। তাহলে তুমি সেই স্টুপিড গার্ল যে কিনা নিজের সাইকেল আমার গাড়ির নাম্বার প্লেটের সাথে লক করে রেখেছিল। গতকাল তোমার জন্যই আমার গাড়ির অমন অবস্থা হয়েছিল, আর আজও আমার গাড়ির পিছনে লেগেছ। তোমার সাহস কিভাবে হয় আমার গাড়ির ক্ষতি করার? মারিয়া এবার চুপসে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। হাতে নাতে ধরা খেয়ে গেলাম আমি। এখন কি করি? না, আমাকে এভাবে দমে গেলে চলবে না। সামনে দাঁড়িয়ে থাকা এই লম্বা তাল গাছটার সামনে এভাবে মাথা নত করা যাবে না। মারিয়া মনে মনে এইসব ভেবে নিজেকে আবারও সামলিয়ে বলল, হে মিস্টার তালগাছ, মুখ সামলে কথা বলুন। একে তো আমার সাইকেলকে সারা জীবনের জন্য পঙ্গু করে ফেলেছেন, আবার বড় বড় কথা বলছেন। রাজ তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি? আমি তালগাছ? তুমি জানো আমি কে? তোমাকে তো প্রথম দেখছি। কে তুমি? আমি কে তা জেনে আপনার কি? আমার সময় চলে যাচ্ছে, আমি গেলাম। এই বলে মারিয়া চলে যেতে চাইল। তবে রাজ মারিয়ার হাত ধরে টান দিয়ে গাড়ির সাথে চেপে ধরল। তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। তবে তুমি জানো না যে তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। নাম মনে রাখো, রাজ। ভবিষ্যতে দরকার হবে। এই বলে মারিয়াকে ছেড়ে দিয়ে রাজ হনহন করে চলে গেল সেখান থেকে। মারিয়া রাজের গমনের দিকে তাকিয়ে রইল। তার কানে এখনো রাজের নাম ভেসে উঠছে। রাজ, এই নামের সাথে তো আমি পূর্ব পরিচিত। রাজ নাম শোনা মাত্রই বহু বছর আগের ঘটনার স্মৃতিতে ভেসে এলো মারিয়ার মস্তিষ্কে। যখন সে ছোট ছিল তখন তার প্রথম বন্ধু রাজ নামক একটা ছোট ছেলে ছিল। তখন অবশ্য মারিয়াও ছোট ছিল। সেদিনের পর থেকে রাজকে অনেক খুঁজেছে সে, কিন্তু খুঁজে পায়নি সে। বোঝোয়া পর্যন্ত রাজের জন্য প্রতিদিন একই সময় সেই পার্কে দাঁড়িয়ে রাজের জন্য অপেক্ষা করত সে। তবে রাজের উপস্থিতি টের পেত না। মারিয়া নিজের টি শার্টের ভেতর থেকে একটা গলার লকেটের সম্পূর্ণ অংশ বের করলো। এটি সেই লকেট যেটি রাজ তাকে দিয়েছিল। মারিয়া লকেটটি লাভ শেপে একবার কিস করে পুনরায় টি শার্টের ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়। অতঃপর সে নিজের ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। অপরদিকে রাজ চলে যায় তার বন্ধুদের কাছে। সেখানে যেতেই ইমন ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু, তুই নাকি লিজার প্রপোজ অ্যাকসেপ্ট করেছিস? তা পার্টি কবে দিবি? আমি এখনো পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করিনি। আমি শুধু বলেছি যে দেখব, নাথিং এলস। আর তোদের তো আমি প্রতিনিয়ত পার্টি দিচ্ছি, আলাদা করে পার্টি কেন দিব? তুই লিজার থেকে সময় নিয়েছিস, তার মানে তুই লিজাকে ভালোবাসিস। আমি সেই স্কুল লাইফ থেকে তোর বন্ধু। তোর মনের কথা বুঝতে আমার দেরি লাগে না। হয়েছে, আর বন্ধুত্ব দেখাতে হবে না। আচ্ছা, তোরা কি ফার্স্ট ইয়ারের লিস্ট বের করেছিস? তা আবার বলতে,
প্রতি বছর প্রথম বর্ষের সকল ছাত্র ছাত্রীদের তালিকা বের করে নিয়ে আসি অফিস রুম থেকে। এবারও কোনো গাফিলতি হয়নি। এই নে। রাজ ইমনে থেকে লিস্ট নিল। পুরো লিস্টে একবার ভালো করে চোখ বলিয়ে নিল। রাজের চোখ গিয়ে আটকে পড়ল মারিয়ার ছবির উপর। রাজ মারিয়ার ছবি দেখে বুঝে গেল যে মারিয়া প্রথম বর্ষেরই ছাত্রী। রাজ মারিয়ার ছবির পাশে তার নাম দেখে বিস্মিত হলো। মারিয়া নাম দেখেই রাজের পূর্ব স্মৃতি কিছুটা মস্তিষ্কে নাড়া দিল। রাজ যেসব স্মৃতি নিজের মস্তিষ্ক থেকে স্থায়ীভাবে মুছে ফেলতে চায়, সেই স্মৃতিগুলোই বারবার তাকে তাড়া করে বেড়ায়। রাজ বাকিদের উদ্দেশ্যে বলল, এই মেয়েই গতকাল আমার গাড়ির সাথে সাইকেল লক করেছিল, আর আজ আমার গাড়ির সব চাকার পাম্প বের করে দিয়েছে। একে তো আমি ছাড়বো না। আরে দোস্ত, তুই টেনশন কেন নিচ্ছিস? আমরা তো আছি নাকি? ডিনকে বলে এই মেয়েকে ভার্সিটি থেকেই বের করে দিব। না ইমন, এই মেয়েকে এই ভার্সিটিতেই পড়তে হবে। একে ভার্সিটিতে রেখেই তার প্রাপ্য শাস্তি দিব আমি। মারিয়া জলদি ক্লাসে চলে গেল। নিয়ম অনুযায়ী ফার্স্ট পিরিয়ডে প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীরা প্রথম বর্ষের সকল টিচারদের সাথে পরিচিত হবে। সবাই দাঁড়িয়ে নিজেদের পরিচয় দিতে থাকে। একে একে সবাই নিজেদের পরিচয় জানিয়ে বসে পড়ল। মারিয়াও নিজের পরিচয় জানালো। তার বাবা নেই, তার মাই ছোটবেলা থেকে অতি কষ্টে মারিয়াকে পড়িয়ে বড় করেছে, আর এখনও তার সমস্ত দায়ভার মারিয়ার মায়ের কাঁধেই রয়েছে। ক্লাসের সবাই হাই সোসাইটি থেকে বিলং করে। ক্লাসে এখন শুধু ক্লাস টিচার আর ডিন রয়েছে। ডিন ক্লাসরুম ত্যাগ করবে, তখনই রাজ ক্লাসরুমে প্রবেশ করলো, আর তার পেছনে কয়েকজন গুন্ডা টাইপের লোক প্রবেশ করলো। মারিয়া সবার দিকে এক নজর তাকালো। তার ভাষ্য মতো সবাইকে এক একটা বন মানুষের মতো দেখতে, তবে এই তাল গাছটা একটু হ্যান্ডসাম আছে, এই আর কি। এ কি, আমি ওই তাল গাছটাকে নিয়ে এসব কি ভাবছি? আর এই তাল গাছ এখানেই বা কেন এসছে? আমাকে দেখলে কোনো ঝামেলা করবে না তো? তার থেকে ভালো আমি লুকিয়ে পড়ি। এই ভেবেই মারিয়া নিজের মাথা নত করে বেঞ্চে শুয়ে পড়ল। লাস্ট বেঞ্চে বসে কেউ লক্ষ্য করেনি তাকে। মারিয়া পাশে বসা মেয়েটি ব্রু কুচকে মারিয়ার দিকে তাকালো। মারিয়া মুখে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল মেয়েটাকে। রাজ তার বন্ধুদের নিয়ে প্রথম বর্ষের সেই বিভাগে ক্লাসে যায় যে বিভাগে মারিয়া অধ্যয়নরত রয়েছে। ডিন রাজকে এই সময় প্রথম বর্ষের কক্ষে দেখে কিছুটা চমকে উঠলেন। তিনি রাজকে জিজ্ঞাসা করলেন রাজ কেন এখানে এসেছে। রাজ স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেক বছর ফার্স্ট ইয়ারের সব বিভাগ থেকে একজন করে স্টুডেন্টকে বাছাই করি। অতঃপর বাছাইকৃত স্টুডেন্টসদের আমরা এই ভার্সিটির উন্নতির কার্যে নিয়োগ করি। সে ধারা বজায় রাখতে এই ক্লাস থেকে একজনকে বাছাই করতে এসেছি। ডিন রাজের সমস্ত কথা শুনে তিনি জানতে চাইলেন যে আজকে প্রথম ক্লাস, আর আজকে কিভাবে যোগ্য ছাত্রছাত্রী খুঁজে বাছাই করা হবে। রাজ পূর্বের ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে বলল, স্যার, আমরা এবার পূর্বের তুলনায় দ্রুত কাজ করছি, তাই আমরা আজকে সকাল থেকে কাজে লেগে পড়েছিলাম। আমরা সবার বায়োডাটা ও ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জেনে বাছাই করে নিয়েছি, আর এই ক্লাস থেকে একজনকে বাছাইও করেছি যে আমার আন্ডারে কাজ করবে। এক কথায় আমার A to Z সব কথা বিনা বাক্যে মেনে নিবে। ডিন পুনরায় জানতে চাইলেন যে কে সেই ভাগ্যবতী। মারিয়া এতক্ষণ রাজের কথা শুনছিল। সে ভিড়ভিড় করে বলল, কেন যে এরা এতক্ষণ কথা বলছে তাই বুঝতে পারছি না। এই তাল গাছটার আন্ডারে যে কাজ করবে সে নিশ্চয়ই এই দুনিয়ার সব থেকে দুর্ভাগ্যবতী হবে। তা কে সে স্টুডেন্ট? নাম বলে দ্রুত এই ক্লাস থেকে চলে গেলে আমি বেঁচে যাই। সেই স্টুডেন্ট আর কেউ নয়, এই ক্লাসের সব থেকে যোগ্য মেয়ে মিস মারিয়া। রাজের ঘোষণা শুনে মারিয়া পুরোপুরিভাবে শকড। এই তাল গাছটা কোন মারিয়ার কথা বলছে? আমার কথা নয় তো? রাজ পুরো রুমে নিজের চোখ বলিয়ে নিল, কিন্তু মারিয়াকে কোথাও দেখতে পেল না। রাজের নজর পড়ল শেষ সারি বেঞ্চে মারিয়ার ব্যাগের উপর। মারিয়া লুকিয়ে যাওয়ার ব্যাপারটা রাজের বুঝে আসতে দেরি হলো না। সে খানিকটা চিৎকার দিয়ে বলল, মিস মারিয়া, আপনি যেখানে থাকুন না কেন প্লিজ এখানে চলে আসুন। না বাবা, আমি যাব না। আমাকে দেখলে রেগে ফায়ার হয়ে যাবে। তাল গাছটা বোধহয় এখনো জানে না যে আমি মারিয়া। না জানাই ভালো। আমি আবারও বলছি, আপনি যদি নিজ ইচ্ছায় না বের হন তাহলে আপনাকে এই ভার্সিটি থেকে বহিষ্কার করা হবে। মারিয়া ভয়ে চুপসে গেল। মারিয়ার পাশে বসা মেয়েটি মারিয়ার হাত টেনে দাঁড় করিয়ে দেয়। মারিয়া মাথা নিচু করে রাজের সামনে এসে দাঁড়ায়। মারিয়া একবার রাজের চোখাচুকি হয়ে
পরক্ষণে নিজের নজর নিচু করে ফেলে। মারিয়া ভেবেছিল রাজ তাকে দেখে চমকে উঠবে, কিন্তু রাজের ঠোঁটে কোণে একটা ডেভিল স্মাইলের রেখা ফুটে আছে, যা দেখে মারিয়া পূর্বের তুলনায় আরো ঘাবড়ে যায়। রাজ নিজের ডেভিল স্মাইল বজায় রেখে বলল, এই যে মিস মারিয়া, আমরা আপনাকে খুঁজছিলাম। আজকে থেকে আপনি সরাসরি আমার আন্ডারে কাজ করবেন। এতে আপনার একাডেমিক রেজাল্ট অনেক ভালো হবে। রাজের কথা শেষ হতেই ডিন মারিয়াকে উদ্দেশ্য করে বলল যে সে অনেক ভাগ্যবতী, কারণ রাজ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর সে কখনো তার আন্ডারে কাউকে রাখেনি। তাই ডিন মারিয়াকে অনেক লাকি মনে করছে। তবে মারিয়ার ভাগ্যে যে কি আছে তা মারিয়া আগে থেকেই ধারণা করতে পারছে। মারিয়ার ভিতরে সর্বত্র স্বাভাবিক থাকার যে গুণটা রয়েছে, সেই গুণের জন্য সে নিজেকে স্বাভাবিক রেখে বলল, স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস, আর আজকে আমি সিনিয়র ভাইদের সুপার ভার্সনে কিভাবে কাজ করব। রাজ নিজের হাসি আরো চওড়া করে মারিয়ার প্রশ্নের উত্তর দিল, আপনার চাপ নেওয়ার দরকার নেই মিস মারিয়া, আমি আপনাকে সব শিখিয়ে দিব। এখন আমাকে ফলো করুন। এই বলে রাজ ও তার দলবল ক্লাসরুম ত্যাগ করলো। মারিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজের পিছু হাঁটা শুরু করলো। রাজ পার্কিং লটে গিয়ে নিজের গাড়ির বোনেটের উপর বসে পড়ল। রাজের পাশে তার সব বন্ধুরা সারিবদ্ধভাবে দাঁড়ালো। মারিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাল গাছটা আমাকে এখানে কেন নিয়ে এলো? আর এই তাল গাছটার পেছনে সবাই তালপাতা সিপাহীর মতো কেন দাঁড়ালো? আমাকে দিয়ে করাবেটা কি? মারিয়ার ভাবনায় ছেদ গঠালো রাজ। রাজ বলল, সো মিস মারিয়া, গাড়ির চাকার পাম্প ছেড়ে দিতে আপনি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই তো? মারিয়া তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে নাবোধক সম্মতি জানালো। রাজ আবারও বলল, তোমাকে আপনি বলাটা বেমানান লাগে, তাই তুমি করে বলছি। তোমার মাথায় সবসময় উদ্ভট আইডিয়া ঘুরপাক করে নাকি আমার গাড়িকে দেখলেই শুধু তোমার মাথা বিগড়ে যায়? মারিয়া পুনরায় বিনা বাক্যে মাথা নাড়িয়ে নাবোধক সম্মতি জানালো। মারিয়া রীতিমতো ঘামছে। সে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করছে। রাজ পুনরায় বলল, তুমি একটা কাজ করো। মারিয়া মাথা তুলে রাজের দিকে দৃষ্টিপাত করলো। রাজ বলা শুরু করলো, তুমি সোজা ক্যান্টিনে চলে যাও। ক্যান্টিনের বাবুর্চিকে আমার কথা বলে আমাদের সবার জন্য কফি আর স্ন্যাক্স নিয়ে আসবে। মারিয়া চমকালো। সে বলল, আমি কেন আপনাদের জন্য কফি নিয়ে আসবো? আপনাদের কফি খাওয়ার ইচ্ছে হলে নিজ দায়িত্বে ক্যান্টিনে গিয়ে কফি খান আর আসতে পারেন। মারিয়া কথা শেষ হতেই সেখানে উপস্থিত রাজসহ সবাই হো হো করে হাসা শুরু করলো। মারিয়া বোকার মতো রাজের দিকে তাকিয়ে আছে। রাজ নিজের হাসি থামিয়ে বলল, মিস মারিয়া, তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি এখন থেকে আমার প্রত্যেকটা অর্ডার মানতে বাধ্য। না হলে ডিনের কাছে তোমার অবাধ্যতার খবর পৌঁছে যাবে। এর ফল কি হবে তা নিশ্চয়ই তোমাকে বলে বোঝাতে হবে না। আর হ্যাঁ, কল মি স্যার, জাস্ট স্যার। মারিয়া তালগাছটার কথা শেষ হতেই দৌড়ে ক্যান্টিনে চলে গেল। সেখানে গিয়ে ওই তালগাছটার কথা রাজের বলা মতো বাবুর্চিকে বলে সবার জন্য কফি নিয়ে এলো। সবাই মারিয়া থেকে কফি নিল। রাজ কুচকে বলল, এ কি, তোমার কফি কোথায়? মারিয়া বিরক্তি কণ্ঠে বলল, আমি কফি খাই না। রাজ আর কিছু বলল না। কফি শেষ করে রাজ মারিয়াকে বলল, সো মিস মারিয়া, তুমি যেহেতু আমার কথা বিনা বাক্যে মানতে বাধ্য, সেহেতু এখন নিজ ক্লাসে চলে যাবে। আর যাওয়ার পূর্বে তোমার নাম্বারটা দিয়ে যাও। রাজের এ কথা শুনে মারিয়া সহ রাজের বন্ধুরা কিছুটা চমকালো, তবে তারা বাইরে থেকে প্রকাশ করলো না। আপনি আমার নাম্বার দিয়ে কি করবেন? ডু হোয়াট আই সে। রাজের কর্কশ কণ্ঠ শুনে তৎক্ষণাৎ মারিয়ার নিজের নাম্বার দিয়ে দিল। রাজ টুক করে নিজের মোবাইলে নাম্বার সেভ করে নিল। মারিয়া সে স্থান থেকে প্রস্থান করতে ইমন বলল, রাজ, তুই মারিয়ার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলি, তাই আমরা তোকে সাহায্য করেছি, কিন্তু মারিয়ার নাম্বার নিলি কেন? এই রাত যা করে তা বুঝে শুনেই করে। এখন চলো, ক্লাসে যেতে হবে। এই বলে রাজ নিজের ক্লাসের দিকে যাত্রা শুরু করলো। তবে সে নিজেও জানে না সে কেন মারিয়ার নাম্বার নিয়েছে। হয়তো অজানা কোনো কারণ আছে, তবে কি সেই কারণ? রাজের কর্মকাণ্ড কখনো তার হৃদয় সম্পর্কিত হয় না। রাজের মস্তিষ্ক আর হৃদয় রাজকে ভিন্ন কাজ করতে উৎসাহিত করে, তবে একসাথে রাজ উভয়ের কথা মানতে পারবে না। তেমনি মারিয়া থেকে নাম্বার নেওয়ার পেছনে কারণ হলো রাজের হৃদয় তাকে এই কাজ করার পরামর্শ দিয়েছে। সময় নিজের আপন গতিতে বয়ে যায়।
ভার্সিটির সময় পেরিয়ে গেল। নিত্যদিনের মতো রাজের রাত কাটলো নামি দামি একটা ক্লাবে। নেশাক্ত অবস্থায় নিজ বাড়িতে ফিরল। রাজের বাবা মিস্টার সেলিম চৌধুরী প্রতিদিনের মতো আজকেও রাজের অপেক্ষায় বসেছিলেন। রাজ ওনাকে উপেক্ষা করে নিজের রুমে চলে যায়। মিস্টার সেলিম চৌধুরী ওনার ছেলের এমন পতন সহ্য করতে পারছে না। কোনো না কোনো দিক থেকে তিনিও এসবের জন্য নিজেকে দায়ী করেন। মারিয়া অনেক জোরে জোরে দৌড়াচ্ছে। হাঁপিয়ে যাওয়া সত্ত্বেও তাকে বাধ্যতামূলক দৌড়াতে হচ্ছে। সূর্য তীব্রভাবে নিজের তাপ বিকৃত করছে। গায়ে থাকা টি শার্ট ইতিমধ্যে তার গরমাক্ত শরীরের সাথে মিশে গেছে। এক সময় আর দৌড়াতে না পেরে হাঁটুতে ভর দিয়ে থেমে গেল সে। মারিয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার এরকম অবস্থা দেখে রাজ আর তার সঙ্গীরা ভীষণ আনন্দিত হচ্ছে। মনে হচ্ছে যেন মারিয়া তাদের সামনে সার্কাস করছে, আর এরা সবাই মারিয়ার দুরবস্থা দেখে প্রফুল্লিত হচ্ছে। এই যে এভাবে হাঁপিয়ে গেলে হবে না, আমাদের মনোরঞ্জন দেওয়াটাই তোমার কাজ। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারল না মারিয়া। মারিয়া সোজা রাজের কাছে গিয়ে তার কলা ধরে বলল, যদি এত মনোরঞ্জিত হওয়ার শখ জাগে তাহলে কোনো নাইট ক্লাব কিংবা ডান্স বারে যান। সেখানে আপনাদের মনোরঞ্জন করার জন্য অনেক নারী আছে। রাজ নিজের ক্রূর হাসি বজায় রেখে বলল, মনোরঞ্জিত হবার জন্য ক্লাব কিংবা বারে কেন যাব? তুমি আছো তো। এই বলে রাজ মারিয়াকে জড়িয়ে ধরল। মারিয়া ধুম করে শোয়া থেকে লাফ দিয়ে উঠল। এখনো হাঁপাচ্ছে সে। এতক্ষণ দম বন্ধ হয়ে যাচ্ছিল তার। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। মাথার উপরে ফ্যান ঘুরপাক খাচ্ছে। তবুও মারিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। না বাবা, এই তাল গাছটাকে আর ঘাটিয়ে লাভ নেই। বরঞ্চ ভালো হবে যতটা সম্ভব এই তাল গাছটাকে এড়িয়ে চলে। এইসব ভেবে মারিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল। অতঃপর নিজের রুমে গিয়ে ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল সে। হঠাৎ তার নজর পড়ল একটি লাভ শেপের লকেটের উপর। লকেটটি তার ভীষণ প্রিয়। প্রিয় হবেই না কেন, লকেটটি যে সে লকেট নয়। এই লকেটটি তার প্রথম বন্ধু তাকে বন্ধুদের উপহার হিসেবে দিয়েছিল। মারিয়া লকেটটি নিজের গলায় ঝুলিয়ে তারপর একটি টি শার্ট পরিধান করে নিল। রাজ এক দৃষ্টিতে নিজের হাতের ব্রেসলেটের দিকে দৃষ্টিপাত করে আছে। মারিয়া, কেন জানি না আজ তোমাকে বড্ড মনে পড়ছে। জানি না কোথায় আছো, তবে দোয়া করি যেন তুমি যেখানে থাকো না কেন ভালো থাকো। রাজ আনমনে এইসব ভেবে ব্রেসলেটটি খুলে নিজের পকেটে পরে নিল। সে ব্রেসলেটটি হাতে পরলে তার বন্ধুরা বিরক্ত করত, কারণ ব্রেসলেটটি অনেক কম দামি ব্র্যান্ডের। তবে তারা কি আর জানে এই ব্রেসলেটটি রাজের কাছে কতটা মহামূল্যবান। রাজ নিজের গাড়ি চড়ে নিত্যদিনের নে ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করলো। পার্কিং লটে গাড়ি পার্ক করতেই লিজা দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় রাজ হতভম্ব হয়ে গেল। এমন সময় রাজের চোখ পড়ল ভার্সিটির গেটের দিকে। গেট দিয়ে মারিয়া প্রবেশ করছে। মারিয়া ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতেই তার চোখ পড়ল পার্কিং লটের দিকে। রাজ আর একটা মেয়ে একে অপরের বাহু ডোরে আবদ্ধ হয়ে প্রেমালাপ করছে। এদের বোধহয় কোনো লজ্জা নেই। আরে আমি এসব কেন ভাবছি? এই তাল গাছটা চুলোই যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মারিয়া রাজের নজর থেকে সরতেই রাজ লিজাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। রাজ তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই কি ধরনের অসভ্যতা লিজা? অসভ্যতা কোথায় করলাম? নিজের ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার অধিকারটাও কি নেই আমার? আছে, তবে এভাবে প্রকাশ্যে কেন? আর আমি তোমার থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছি। কিন্তু আর কতদিন রাজ? আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে এসেছি। তোমার অ্যাটেনশন আমার দিকে আনানোর জন্য কত কিছুই না করেছি, তবুও তুমি আমাকে উপেক্ষা করে চলে যাও সব সময়। আমি তোমার থেকে এক্ষুনি ফাইনাল ডিসিশন শুনতে চাই। তুমি কি আমাকে ভালোবাসবে নাকি বাসবে না? লিজার কথাগুলো শুনে রাজ চিন্তায় বিভোর হয়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না। সে কি লিজাকে আপন করে নেবে নাকি এইভাবেই বেখেয়ালে জীবনযাপন করবে? রাজকে চিন্তায় বিভোর হতে দেখে লিজা সে স্থান ত্যাগ করার চিন্তা করলো। সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই রাজ লিজার হাত ধরে টান দিয়ে লিজাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেললো। দুজনে একে অপরকে ভালোবাসার আলিঙ্গন করতে লাগলো। মারিয়া নিজের ক্লাসে প্রবেশ করেই ফাঁকা জায়গা দেখে বসে পড়ল। তার চোখের সামনে এখনো তখনকার দৃশ্য দৃশ্যমান হয়ে ঘুরপাক করছে। ছি ছি ছি, এদের লজ্জা শরম বলতে কিছুই নেই। মানছি লন্ডনে এসব দৃশ্য তেমন একটা বড় ব্যাপার না, তবে এরকম রেসপেক্টেড ভার্সিটিতে নোংরামি করা কি ঠিক? আচ্ছা, আমি যদি ডিনের কাছে বিচার নালিশ করি? না মারিয়া, তুই এরকম কিছু করবি না। পরবর্তীতে যদি হিতে বিপরীত কিছু হয় তাহলে তো তুই গেয়া।
রাজ আর লিজা একে অপরকে জড়িয়ে ধরে আছে, তখনই তাদের গানে অনেকের হাততালির শব্দ ভেসে আসলো। রাজ লিজাকে নিজের বাহুডোর থেকে মুক্ত করে পেছনে থাকায় সে দেখতে পায় ইমন সহ তার সকল বন্ধুরা হাসি মাখা মুখে দাঁড়িয়ে আছে। ইমন রাজকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তাহলে তুই লিজার ভালোবাসাকে স্বীকার করলি শেষ পর্যন্ত, এবার তো পার্টি দিতেই হবে। ইমন কথাটি বলে রাজকে ছেড়ে দিল। রাজ বলল, এত চিন্তা করিস কেন? আমি থাকতে তোদের মজ মাস্তির কোনো কমতি হবে না। আজ রাতেই নিত্যদিনের ন্যায় পার্টি হবে, তবে এবার আরো জোরদারে। রাজের কথা শেষ হতেই সবাই প্রফুল্লিত হয়ে পড়ে। রাজ কিছুটা ভেবে প্রস্তাব দেয়, আচ্ছা, ওই মারিয়া নামক মেয়েকেও যদি পার্টিতে ইনভাইট করি তাহলে কেমন হবে? রাজের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ইমন সহ সবাই রাজের দিকে ব্রু কুচকে তাকালো। লিজা মারিয়া ব্যাপারে না জানে বিধায় সে জিজ্ঞাসা করলো, মারিয়াকে আর তাকে কেন পার্টিতে ইনভাইট করা হবে? আহা, তুই থাম তো। রাজ, তুই ঠিক কি উদ্দেশ্যে সেই মেয়েকে পার্টিতে ইনভাইট করার কথা ভাবছিস? সেই মেয়ে আমাদের মতো হাইয়ার লেভেলের পার্টিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আমি কি তাকে ফুর্তি করার জন্য ইনভাইট করব? আমি মারিয়াকে ইনভাইট করব আমাদের সব ফরমাইশ খাটানোর জন্য। রাজের পরিকল্পনা শুনে সেখানে উপস্থিত লিজা ব্যতীত সবাই বুঝতে পেরেছে মারিয়া চুপি চুপি ক্লাসরুম থেকে বের হলো। রাজ যেন তাকে না দেখতে পারে তাই লুকিয়ে সবার চক্ষু আড়ালে ভার্সিটি গেটের সামনে পৌঁছালো সে। মারিয়া গেটের বাহিরে পা দেবে, তখনই কেউ পিছু ডাকতে এলো। মারিয়া সাহস জুগিয়ে পিছনে ফিরে তাকালো। সে দেখতে পায় রাজ ও তার দলবল ডেভিল স্মাইল বজায় রেখে দাঁড়িয়ে আছে। রাজ নিজের ডেভিল স্মাইল বজায় রেখে মারিয়ার দিকে এগিয়ে এসে বলল, আজকে আমার সাথে সাক্ষাৎ না করে চলে যাচ্ছ যে? আসলে বাসায় জরুরি কাজ থাকায় আমাকে দ্রুত সে স্থানে যেতে হবে, তাই বলছি কি আমাকে আজ ছেড়ে দিন। আমি আজ তোমাকে আটকাবো না, জাস্ট কিছু কথা জানিয়ে দিতে চাই। হ্যাঁ বলুন স্যার। আজকে রাতে ড্রিম নাইট ক্লাবে পার্টি আছে, আর সেই পার্টিতে তোমাকেও আসতে হবে। রাজের কথা শুনে মারিয়া হতভম্ব হয়ে গেল। সে আর পার্টি দুটো একসাথে অসম্ভব। মারিয়া ইতস্ত করে বলল, স্যার, আমি এসব পার্টিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাছাড়া আমি আপনাদের বড়লোকদের পার্টিতে গেলে উল্টো আপনাদেরই মান সম্মান হ্রাস পাবে। মারিয়াকে বলতে না দিয়ে রাজ বলল, সেখানে কিভাবে তোমাকে মানিয়ে নিতে হবে তা আমি জানি। তুমি জাস্ট আসবে আজকে, আর এটাই ফাইনাল। স্যার বোঝার চেষ্টা করুন, আমার বাবা নেই, বাসায় শুধু মা আছে। রাত বিরেতে আমি সাধারণত বের হই না, আর আপনাদের পার্টি মানেই মধ্যরাত। আমাকে অন্য কোনো কাজ দিন, তবে এটা সম্ভব না। রাজ এবার নরম সুরে বলল, আজকে তোমাকে আসতে হবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আজ মধ্যরাত পর্যন্ত পার্টি হবে না। তোমাকে আমি নিজে তোমার বাসায় ছেড়ে দিয়ে আসবো, তবু তোমাকে আসতে হবে। আর না আসলে কি হবে তা নিশ্চয়ই তোমার জানা আছে। শেষের কথাটি হুমকি নিয়ে বলল। রাজ তার দলবল নিয়ে সে স্থান ত্যাগ করলো। মারিয়া পড়ে গেল এক ঘেরা কোলে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। সন্ধ্যাক্ষণই রাতের আধার নেমে এলো। ব্যস্ত শহর লন্ডন রাতের আধারে আরো ব্যস্ততম হয়ে পড়ল। রাজ ও তার বন্ধুরা ইতিমধ্যে রাজের নির্ধারিত ক্লাবে পৌঁছে গেছে। সে মারিয়াকে ফোন করে আসার জন্য তাগাদা দেয়। মারিয়া বাধ্য হয়ে নিজের মাকে মিথ্যা জানায়। মা, এখন আমাকে একটু বেরোতে হবে। আসলে প্রফেসরদের লেকচার মাথায় কিছুই ঢোকে না, তাই এক বান্ধবীর বাসায় যাব। সে আমাকে সব বুঝিয়ে দেবে বলেছে। তুমি প্লিজ না করো না, আমি দ্রুত চলে আসবো, বেশি রাত হবে না। মারিয়ার মা আর দ্বিমত পোষণ করলেন না। মারিয়া তার মায়ের থেকে অনুমতি পেয়ে একটি ট্যাক্সি করে ড্রিমলাইট ক্লাবের সামনে পৌঁছালো। বলা বাহুল্য যে মারিয়া আজ একটু সেজেছে। কেন সেজেছে সে জানে না। যেহেতু একটা নাইট ক্লাবে এসেছে, তার উপর পার্টিতে এসেছে, না সাজলে কি হয়? শুধু হোক মেয়ে বলে কথা। নারীদের সাজই তাদের অলংকার। মারিয়া নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। এত দূর আসার পর ক্লাবে প্রবেশ করার সাহস চুকাতে পারছে না। মারিয়া অচেতন মন বারবার বলছে ভেতরে বিপদ আছে। তবুও রাজের অর্ডারে অনেকটা বাধ্য হয়ে প্রবেশ করে ফেলল এক অজানা জায়গায়। মারিয়া ক্লাবে প্রবেশ করতেই তার নজর কাড়ল বড় লোকদের বিঘরে যাওয়া ছেলেদের অদ্ভুত নাচভঙ্গি। কেন যে ওই তালগাছটার কথা শুনে এখানে এলাম না, আর এক মুহূর্ত এখানে আমার সুবিধাজনক হবে না। যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বের হতে হবে। এই ভেবে মারিয়া ক্লাবের গেট দিয়ে বেরিয়ে যাবে। ঠিক তখনই রাজ তাকে পিছু ডাক দিল। কি হলো মিস মারিয়া, ঢুকতে না ঢুকতে চলে যাচ্ছ যে?
মারিয়া চোখ বন্ধ করে ফেলল। এক পা না এগিয়ে চোখ বন্ধ রেখে পেছনে ঘুরে দাঁড়ালো সে। মারিয়া ধীর গতিতে চোখ খুলল। ধুর, এই তাল গাছটাকে এক্ষুনি আসতে হলো। কিছু বললে? না, আসলে আপনাকে দেখতে পেলাম না তো, তাই আর কি। হয়েছে, আর বলতে হবে না। এখন চলো আমার সাথে, অনেক কাজ আছে। মারিয়া রাজের পিছু নিল। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না এখানে তার ঠিক কী কাজ আছে। এইসব ভাবতে ভাবতে সে ক্লাবের ভিআইপি জোনে চলে গেল রাজের পিছু পিছু। সেখানে আগে থেকে লিজা সহ ইমন ও তার সকল বন্ধুরা উপস্থিত ছিল। লিজা মারিয়াকে চিনে না। ইমন তার কানে ফিসফিসিয়ে কিছু একটা বলায় লিজা একটা ডেভিল হাসি দেয়। মারিয়া প্রথমে কিছুটা ইতস্ত করলো। রাজ সবার উদ্দেশ্যে বলে, তাহলে পার্টি শুরু করা যাক। সবাই উচ্চ সুরে সম্মতি জানায়। রাজ ঘাড় কিঞ্চিত কাত করে মারিয়ার দিকে তাকালো। তার মুখে এখনো সেই ডেভিল স্মাইল পর্যায়ে আছে। সে বলল, মারিয়া, তুমি আমাদের সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসো। মারিয়া ভীষণ চমকে গেল। সে এখন বুঝে উঠতে পারছে না তাকে কেন এখানে ইনভাইট করা হয়েছে। তবুও সে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, কিন্তু স্যার, এই কাজের জন্য ওয়েটার রয়েছে তো। তাতে কি যায় আসে? তুমি আমার আন্ডারে আছো, তোমাকে আমার অর্ডার ফলো করতে হবে। আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাকে সহি সালামতভাবে বাসায় রেখে আসবো। মারিয়া ভীষণ অপমান বোধ করলো। সে বুঝতে পারল সেদিনে ওই গাড়ির উপর করা অত্যাচারের জন্য আজ তার এই হাল। তাই মারিয়া কথা না বাড়িয়ে সবার জন্য ট্রেতে করে ড্রিঙ্কস নিয়ে এলো। সবাই মারিয়ার হাতে ট্রে থেকে ড্রিঙ্কস নিয়ে নেয়। রাজ নিজের হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বলল, তোমার গ্লাস কোথায়? মারিয়া আনমনে বলে ওঠে, আমি এসব আবিজাবি খাই না। রাজ রেগে যায়। সে বলে, হোয়াট? এইসব হাবিজাবি মানে? এগুলো হলো অমৃত, বুঝলে? বুঝবে কিভাবে? পান করে বুঝতে হবে। এই নাও। রাজ নিজের গ্লাস মারিয়ার দিকে এগিয়ে দেয়। মারিয়া মাথা নাড়িয়ে ড্রিঙ্কস করতে অসম্মতি জানায়। না স্যার, আমি এসব খাই না, দুর্গন্ধময় এই পানীয় আমার অপছন্দ। তা বললে তো আর হবে না, আমি যখন বলেছি তখন ড্রিঙ্কস করতেই হবে। এই বলে রাজ জোরপূর্বক ওয়াইন মারিয়ার মুখে ঠুকিয়ে দেয়। গলার মাধ্যমে কিছুটা ওয়াইন পেটে প্রবেশ করতেই মারিয়া দূরে সরে গিয়ে কাশতে থাকে। মারিয়ার অবস্থা দেখে সবাই অট্ট হাসিতে মেতে উঠল। রাজের একটু খারাপ লাগলেও তার বন্ধুদের সামনে তা প্রকাশ করল না। মারিয়া কাশতে কাশতে রাজসহ সবার নজরের আড়ালে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ভালো করে চোখে মুখে পানি ছিটে দিল। মারিয়ার চোখে খুনে অশ্রু জমে আছে। সে চাইতেও এই স্থান ত্যাগ করতে পারছে না। কেন পারছে না এটা বলা বাহুল্য নয়। খানিকক্ষণ বাদেই রাজের নজর মারিয়াকে খুঁজে ব্যস্ত হয়ে পড়ে। কেন তার চোখ জুড়ে মারিয়াকে খুঁজছে সে নিজেও জানে না। লিজা আলতো করে রাজের গালে কিস করতেই রাজের ধ্যান ভেঙে যায়। এত কি ভাবছো? সেই মেয়ের উপর প্রতিশোধ নেওয়া হয়েছে তোমার, না হলে পড়ে নিও। এখন চলো আমার সাথে, লেটস ডান্স। লিজা রাজের হাত ধরে তাকে ডান্স ফ্লোরে নিয়ে গেল। রাজের এইসব নাচ ভালো লাগে না। সে খানিকটা বাধ্য হয়ে নিজ প্রিয়সীর তালে তাল মিলাচ্ছে। নাচের মাঝখানে লিজা ড্রিঙ্কসও করছিল। একে একে রাজের সব বন্ধুরা ডান্স ফ্লোরে চলে আসে। সবাই নেশাক্ত অবস্থায় উশৃঙ্খলভাবে নাচছে। অপরদিকে মারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখল রাজসহ তার সকল বন্ধুরা নেশাগ্রস্ত অবস্থায় নাচানাচি করছে। মারিয়ার এখানে নিঃশ্বাস আটকে যাচ্ছে। তাই সে দ্রুত এই ক্লাব থেকে প্রস্থান করার সিদ্ধান্ত নিল। মারিয়া চুপিসারে সবার নজর এড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে রাজ এবার সীমিত পরিমাণে ড্রিঙ্কস করায় সে এখনো হুঁশে আছে। রাজ ইশারায় ইমনকে বলে মারিয়াকে বাধা দিতে। ইমনকে নির্দেশ দিয়ে সে নিজের মতো লিজার সাথে নাচতে থাকে। অপরদিকে ইমন হুট করে মারিয়ার সামনে চলে আসায় মারিয়া কিছুটা চমকে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে নেয়, তবে ততক্ষণে দেরি হয়ে যায়। ইমন এক প্রকার জোর করেই মারিয়ার হাত ধরে তাকে ডান্স ফ্লোরে নিয়ে যায়। ডান্স ফ্লোরে অনেকের মাঝে মারিয়াকে ছেড়ে দেওয়া হয়। লিজা নেশাক্ত হয়, সে বারবার রাজের গায়ে ঢলে পড়ছে। রাজ লিজাকে সামলে নেয়। লিজা রাজের অনেক কাছে চলে আসে, যা রাজের জন্য অস্বস্তিকর। নাচের অজুহাতে ইমন মারিয়াকে বারবার জড়িয়ে ধরছিল। মারিয়া সর্বদা নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমন লোভাতুর দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া তা বুঝতে পেরে ইমনের থেকে দূরে সরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে। ইমন মারিয়ার শরীরে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করতেও পিছুপা হয়নি। মারিয়া কি করছে তা দেখার জন্য রাজ নিজের ঘাড় কিছুটা কাত করল।
সে দেখতে পায় ইমন জোর করে মারিয়াকে জড়িয়ে ধরে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে হাত বোলাচ্ছে। রাজের ভীষণ রাগ হয় কোনো এক অজানা কারণে। রাজ কিছু করবে তার আগে মারিয়া ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায় আর সে ইমনকে সজোরে থাপড় দিয়ে বেরিয়ে পড়ে ক্লাব থেকে। সবাই হতভম্ব হয়ে ইমনের দিকে দৃষ্টিপাত করে আছে। রাজ এক মুহূর্ত বিলম্ব না করে ক্লাব থেকে বেরিয়ে মারিয়ার পিছু নিল। মারিয়া অনবরত নিজের অস্ত্র বিসর্জন করেই চলেছে। সে রাতের আধারে নির্জন ও অজানা পথে ছুটে চলেছে। সে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। সে শুধু জানে তাকে এই জনমানবের কোলাহল থেকে দূরে থাকতে হবে। হঠাৎ সে তার পেছনে কারো উপস্থিতি টের পেল। কেউ একজন তার পিছু পিছু দৌড়ে আসছে। মারিয়া পিছু না তাকেই আরো জোরে ছোট লাগায়। শত হোক সে একজন মেয়ে মানুষ, কতই বা আর দৌড়াতে পারবে। রাস্তার মাঝ বরাবর এসে হাঁপাতে থাকে। তখনই মারিয়ার পেছন দিক থেকে তার সামনে একটি মানব মূর্তি লাফ দেয়। মারিয়া চোখ তুলে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে। তবে এবার রাজের চোখ মুখ যেন অন্য কোনো ভাষা বলছে। কোনো মানুষের চোখ মুখের রিয়াকশন দেখেই নাকি তার মনের কথা বুঝে ফেলা যায়। রাজ মারিয়াকে কি বলবে সে বুঝতে পারছে না। মারিয়া রাজের সম্মুখে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে এবার ঘাবড়ে যাচ্ছে না। একটু আগে তার সাথে যা হলো তাতে তার মেজাজ অনেক গরম হয়ে রয়েছে। তারপরেও সে নিজেকে শক্তপোক্ত করে রাখার আপ্রাণ চেষ্টা করছে। রাজ মারিয়ার হাত ধরে বিনয়ী কণ্ঠে বলল, ইমন তোমার সাথে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি কারো কাছে আজ পর্যন্ত ক্ষমা চাইনি, তবে আমি এখন গিল্টি ফিল করছি। মারিয়া নিজের হাত রাজের হাত থেকে ছাড়িয়ে বলল, এ কি স্যার, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনারা হলেন বড়লোক ঘরের সন্তান। আমার মতো লো ক্লাসের মেয়ের কাছে ক্ষমা চাওয়ার শোভা পায় না আপনাদের মুখে। প্লিজ আমাকে আমার মতো বাসায় যেতে দিন। এই বলে মারিয়া চলে যেতে চাইল, কিন্তু রাজ মারিয়ার হাত ধরে বলল, আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম যে আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব। মারিয়া নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে পারছে না। সে বলল, তার দরকার নেই, আমাকে আমার মতো যেতে দিন। রাজ মারিয়ার হাত আরো টাইট করে ধরে বলল, একবার যখন বলেছি আমার সাথে যাবে তার মানে আমার সাথে যাবে। রাজের তীক্ষ্ণ কণ্ঠ শুনে মারিয়ার মেজাজ পূর্বের তুলনায় অনেক খারাপ হয়ে যায়। সে নিজেকে স্বাভাবিক রাখতে না পেরে এক টান দিয়ে নিজের ডান হাত ছাড়িয়ে রাজের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় মেরেই মারিয়া সে স্থান ত্যাগ করে। ঘটনার আকস্মিকতায় রাজ হতভম্ব হয়ে সে স্থানেই দাঁড়িয়ে রইল। রাজের ভীষণ রাগ হচ্ছে। তার চোখজোড়া নিমিষেই রক্তবর্ণ ধারণ করে ফেলল। সে মারিয়ার পিছে না গিয়ে ক্লাবের দিকে হাঁটা ধরল। অপরদিকে মারিয়া হন হন করে হেঁটে যাচ্ছে জনমানবহীন রাস্তার বুক দিয়ে। ইতিমধ্যে লন্ডনের সাধারণ মানুষ ঘুমে শায়িত। তাছাড়া এই ক্লাবের রাস্তাটা সর্বক্ষণিক নির্জনই থাকে। মারিয়া নিজের মোবাইল বের করে ম্যাপ বের করে তারপর রাস্তা থেকে হাঁটছে। মোবাইলের দিকে তাকিয়ে হাঁটা ধরুন সামনে কিংবা পেছনে তার লক্ষ্য করা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে সে মেইন রোডে চলে আসে। মেইন রোডে সাই সাই করে বাতাসের গতিতে গাড়ি ছুটে চলছে। হঠাৎ মারিয়ার সামনে একটি গাড়ি চলে আসে। মারিয়া নিজের নজর মোবাইল থেকে সরিয়ে রাস্তার দিকে দিল, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজের মৃত্যু সন্নিকটে বুঝতে পেরে সে তার চোখ জোড়া বন্ধ করে পাথরের মূর্তি নিয়ে দাঁড়িয়ে রইল। গাড়িটি মারিয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে থেমে গেল। গাড়ি থেকে একজন সুদর্শন যুবক নেমে এলো। মারিয়া এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। যুবকটি মারিয়াকে আপাদ মস্তক তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে নিল। মারিয়া এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে গাড়ির সাথে ধাক্কা খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। যুবকটি তীক্ষ্ণ মেজাজ নিয়ে মারিয়াকে কোলে তুলে নিল। মারিয়া যখন বুঝতে পারলো সে কারো একজনের কোলে অবস্থান করছে, তখনই সে নিজের চোখ জুড়ে খুঁড়ে ফেলল। যুবকটি জোর করে ড্রাইভিং সিটের পাশের সিটে মারিয়াকে বসিয়ে দিল। অতঃপর সে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। যুবকটি নিজের আপন মনে গাড়ি চালাচ্ছে। মারিয়া নিজের সিট বেল্ট খোলার বৃথা চেষ্টা করলো। সে জানে না কিভাবে সিট বেল্ট খুলতে হয়। সে করুণ দৃষ্টিতে যুবকটির দিকে তাকিয়ে বলল, কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? আমার দোষ কোথায় বলতে পারবেন? আমি একবার না বুঝে আপনার গাড়ির সাথে নিজের সাইকেল লক করে রেখেছিলাম, এটাই কি আমার দোষ? নাকি সেদিন আপনার গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়েছিলাম, সেটার জন্য আমার উপর রাগ ঝাড়ছেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনার চক্ষু গোচর হব না। হ্যাঁ, যুবকটি আর কেউ না, সে রাজ। মারিয়া আকুতি বিকুতি শুনে রাজের চেহারায় কোনো ভাবান্তর হলো না। তার নয়নজোড়া এখনো লাল টকটকে হয়ে রয়েছে।
মারিয়া এবার খানিকটা চিৎকার দিয়ে বলল, আপনি চাইছেনটা কি? আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি কি খেলার পুতুল নাকি যখন খুশি যেভাবে খুশি ব্যবহার করবেন? রাজ গাড়িটি রাস্তার এক কোণে থামিয়ে গাড়ি থেকে নেমে গেল। মারিয়ার পাশে গিয়ে গাড়ির দরজাটা টান দিয়ে খুলে দিল। মারিয়ার পাশে দরজা যে খোলা ছিল তা জানাই ছিল না মারিয়ার। রাজ মারিয়ার কাছে গিয়ে তার সিট বেল্টও আনলক করে দেয়। মারিয়া নিজেকে মুক্ত পেয়ে রাজকে ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করলো। রাজ মারিয়ার হাত ধরে নিজের গাড়িটির সাথে চেপে ধরল। মারিয়া সর্বশক্তি বের করেও নিজেকে ছাড়াতে ব্যস্ত হলো। রাজ নিজের মুখ মারিয়ার মুখের সামনে নিয়ে আসলো। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখের উপর পড়ছে। মারিয়া ভীষণ ভয় পাচ্ছে। সে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল। রাজ বজ্রকণ্ঠে বলল, মিস মারিয়া, তুমি আমাকে এখানে ভালো করে চিনো না। আমি এতক্ষণ তোমার সাথে যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি, কিন্তু এখন আর ভদ্রভাবে কথা বলবো না। আমি তোমার এলাকায় চলে এসেছি, পায়ে হেঁটেই চলে যেতে পারবে, যাও। এই বলে রাজ মারিয়াকে ছেড়ে দেয়। মারিয়া দীর্ঘ শ্বাস ফেলে সেখান থেকে সামনের দিকে অগ্রসর হয়। রাজ কিছুক্ষণ পর আবার মারিয়াকে উদ্দেশ্য করে বলে, আগামীকাল ভার্সিটিতে এসে আমার সাথে দেখা করবে। আর হ্যাঁ, ইমনের ব্যবহারের জন্য পুনরায় ক্ষমা চাচ্ছি। মারিয়া রাজের কথা শুনে থেমে গেল, তবে পেছনে না তাকিয়ে আবার হাঁটা শুরু করলো। আধারে মারিয়ার শরীর মিলিয়ে না যাওয়া পর্যন্ত রাজ এক পলকে মারিয়ার দিকে তাকিয়েছিল। মারিয়া নজরের আড়ালে যেতেই রাজ নিজের গাড়ির বডিতে সজোরে একটা ঘুষি মারে। রাজের আজ কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। ইমন মারিয়ার সাথে অসভ্যতা করাতে তার কেন এত খারাপ লাগছে? কেনই বা সে মারিয়াকে সরি বলল? কোনো কিছুরই উত্তর নেই তার কাছে। সে নিজের গাড়িতে উঠে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে মারিয়া নিজ বাসায় আসতে তার মা হাজারো প্রশ্ন ছুড়ে মারে মারিয়ার উদ্দেশ্যে। মারিয়া 7-5 বুঝিয়ে তার মাকে শান্ত করে। রাজ নিত্যদিনের নে নিজের বাসায় আসতেই ড্রয়িং রুমে নিজের বাবাকে চিন্তাগ্রস্ত অবস্থায় বসে থাকতে দেখে। অন্য কোনো দিন হলে সে তার বাবাকে উপেক্ষা করে চলে যেত, তবে আজ কেন জানি রাজের তার বাবার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে। রাজ নিজের বাবাকে ডাক দেয়। ড্যাড। রাজের বাবা রাজের দিকে দৃষ্টিপাত করলেন। ওনার চোখে মুখে আশ্চর্যের ছাপ ফুটে রয়েছে। আজ এত বছর হয়ে গেল রাজ তার বাবার সাথে 2 মিনিটও ভালোভাবে কথা বলেনি। রাজ পুনরায় তার বাবার উদ্দেশ্যে বলল, ড্যাড, তুমি আমার জন্য কেন প্রতি রাত জেগে অপেক্ষা করো? সেলিম চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে বললেন, নিজের সন্তানের জন্য অন্তিমকাল পর্যন্ত অপেক্ষা করতে কষ্ট নেই। রাজ কিছুটা ভেবে বলল, খাবার খেয়েছো? সেলিম চৌধুরী হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবছেন আজ হলো কি রাজের। রাজকে আজ অন্যরকম লাগছে। তিনি হতাশ কণ্ঠে জানান, না, এখনো খাইনি। রাজ ইতস্ত করে বলল, আমিও খাইনি, চলো আজ বাবা ছেলে। সেলিম চৌধুরীর চোখ ছোড়া ছলছল করে উঠল। ওনার চোখের কোণে অশ্রু জমে গেছে। এই অশ্রু দুঃখের নয়, বরং আনন্দের। তিনি আজ মহামূল্যবান কিছু ফিরে পেয়েছেন। তিনি এক মুহূর্ত সময় ব্যয় না করে ডাইনিং টেবিলে বসে গেলেন। তিনি নিজ হাতে রাজকে খাবার সার্ভ করে দিলেন। বহু বছর পর দুজনে একসাথে খাচ্ছে। খাবার পর রাজ নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। রাজ আজ নেশা না করে আসে সেলিম চৌধুরীর মন আজ অনেক প্রফুল্লিত। পরের দিন ভার্সিটি যাওয়ার পূর্বে রাজ মারিয়াকে গতকাল যে জায়গায় নামিয়ে দিয়েছিল সে জায়গায় পৌঁছালো। এই এলাকায় এত দামি গাড়ি আসায় সবাই উসকুস করছে। রাজ মারিয়ার বাসার সঠিক ঠিকানা জানে না, তাই সে গাড়ির বোনেটের উপর বসে মারিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। মারিয়া এই রাস্তা দিয়ে ভার্সিটিতে যাবে। কিছুক্ষণ পর মারিয়া নিজের কাঁধে ব্যাগ চাপিয়ে এলাকা থেকে বের হলো। সে রোডে আসতেই রাজকে দেখতে পেল। চোখে সানগ্লাস লাগিয়ে হাত পা জোড়ো করে বসে আছে। রাজ মারিয়াকে দেখা মাত্রই গাড়ির বোনের থেকে নেমে ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে দিল। তারপর ইশারায় সিটে বসতে বলল। মারিয়া কি করবে বুঝতে পারছে না। আর রাজিবা এই জায়গায় পুনরায় কেন এসেছে সে বুঝতে পারছে না। মারিয়া রাজকে উপেক্ষা করে চলে যেতে চাইলে রাজ তাকে জোর করে গাড়ির ভেতর ঢুকিয়ে দিল। এতে আশেপাশের জনগণ রাজের দিকে খেপে আসতে চাইল, তবে তার পূর্বে রাজ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মারিয়া বিস্মিত কণ্ঠে রাজকে বলল, আপনি আমাদের এলাকায় কি করছিলেন আর আমাকে কেনই বা জোর করে গাড়িতে বসালেন? রাজ কোনো উত্তর দিল না। মারিয়া আবার বলতে থাকে, আশেপাশের লোকজন আমার নামে এখন কি ভাবা শুরু করবে? আপনাকে দেখলেই যে কেউ বলে দেবে আপনি কোটিপতির ছেলে।
আর আপনি কিনা আমাকে নিতে এসেছেন। আমি শিওর এতক্ষণে আমার মায়ের কাছে আমার কিডন্যাপ হওয়ার খবরটা পৌঁছে গেছে। এত প্যানিক না করে নিজের মাকে ফোন দিয়ে জানিয়ে দাও যে তুমি ঠিক আছো। রাজের বলা মতো মারিয়া নিজের মাকে পুনরায় 7-5 বুঝিয়ে দিল। মারিয়া ফোন কেটে আবারও বলল, আপনি কিন্তু এখনো বললেন না যে আপনি কেন আমাকে নিতে এসেছেন। রাজ আবারও নীরবতা বজায় রেখে গাড়ি ড্রাইভ করতে থাকে। রাজের নীরবতাই যেন বলে দিচ্ছে, আমার যখন ইচ্ছে হবে তখন উত্তর দিব। রাজের অ্যাটিটিউড দেখে মারিয়া ফিসফিসিয়ে বলল, তালগাছটার ভাব আছে। মারিয়া বিড়বিড় করে বললেও রাজ শুনে নেয়। রাজের চেহারায় রাগের ছাপ ফুটে উঠলেও সে নিজের রাগ বহিঃপ্রকাশ করল না। ভার্সিটির গেটে থেকে খানিকটা দূরে রাজ নিজের গাড়ি থামালো। এরপর সে বলল, গাড়ি থেকে নেমে পড়ো আর চুপচাপ নিজের ক্লাসে চলে যাবে। মারিয়া রাজের এমন ব্যবহারে আশ্চর্য হলেও সে কিছু বলল না। সে রাজের বলা মতো নিজের ক্লাসে চলে গেল। বলা বাহুল্য, আজ মারিয়া নিজেই সিট বেল্ট খুলতে পেরেছে, আর গাড়ির দরজা লক অপর পাশ থেকে বোতাম চাপ দিতেই খুলে যায়। মারিয়া ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই রাজও ভার্সিটিতে প্রবেশ করলো। গাড়ি পার্কিং লটে পার্ক করে ক্লাসের দিকে চলে গেল সে। ক্লাসের প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করার পূর্বেই ইমন এসে রাজের হাত টেনে ক্যাম্পাসের পেছনের দিকটায় নিয়ে আসে। সেখানে লিজাও ছিল। রাজ টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। সে বজ্র কণ্ঠে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? তুই এখনো আমার উপর রাগ করে আছিস? আরে দোস্ত, গতকাল রাতে আমি নেশায় ছিলাম, তাই নেশার ঘরে কি করেছি আমি নিজেও জানি না। আর তাছাড়া মেয়েটাও সেই মুহূর্তটাকে অনেক এনজয় করেছে। রাজ এবার আর চোখে লিজার দিকে তাকিয়ে বলল, ও তাই নাকি? তুই না নেশার ঘরে ছিলি? তাহলে মারিয়া এনজয় করেছে নাকি অন্য কিছু করেছে তা তুই কিভাবে জানতে পারলি? রাজের তীক্ষ্ণ প্রশ্ন শুনে ইমন ঠুক গিলল। সে ইতস্ত করলো। ইমন কিছু বলার আগেই লিজা তাকে থামিয়ে রাজকে উদ্দেশ্য করে বলল, রাজ, তুমি সেই বাইরের মেয়েটার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এমন আচরণ কেন করছো? যা হয়েছে ভুলে যাও। গতকাল রাতে তো আমিও তোমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম, তবে তুমি আমাকে ফেলে রেখেই চলে গেলে। রাজ আর চোখে ইমনের দিকে তাকিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমিও নেশার ঘরে ওসব করছিলে, কিন্তু আমার ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। এই বলে কিঞ্চিত ম্লান হেসে রাজ সে স্থান ত্যাগ করলো। লিজা ও ইমন সে জায়গায় দাঁড়িয়ে রাজের গমনের দিকে তাকিয়ে আছে। রাজ ক্লাসে না গিয়ে ক্যান্টিনের এক কোণে গিয়ে একের পর এক সিগারেট শেষ করছে। সে সিগারেট খাওয়ার ফাঁকে বিড়বিড় করে নিজেকে বলে, কেন আমার এরকম লাগছে? মনটায় এত অশান্তি কেন? গতকালেও লিজাকে নিয়ে মনের গভীরে কত কিছুই না ভেবে রেখেছিলাম, কিন্তু আজ লিজাকে সহ্যই হচ্ছে না। সবকিছুই আমার অসহ্য লাগছে। না, আমাকে শান্ত হতে হবে। রাজ এইসব ভেবে নিজের বাম হাতের ফুল হাতা শার্টের হাতা খানিকটা উঁচু করে মারিয়া দেওয়া ব্রেসলেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই ব্রেসলেটটির দিকে তাকাতেই তার মনের সব অশান্তি নিমিষেই গায়েব হয়ে গেল। সে ব্রেসলেটের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার দেয়া উপহারকে দেখলেই আমার মনের সব অশান্তি দূর হয়ে যায়। আজ যদি তুমি আমার সামনে থাকতে তাহলে আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হতো না। তোমাকে দেখার বড্ড ইচ্ছে করছে, তবে তোমার চেহারার আকৃতিও আমি জানি না। আচ্ছা, তোমাকে দেখতে কেমন লাগে? রাজ নিজের চোখ জোড়া বন্ধ করে মারিয়ার বর্তমানে চেহারা অনুভব করার চেষ্টা করল। রাজের মস্তিষ্কে সেদিনের ঘটনা বেশি এলো, যেদিন তার সাথে মারিয়ার প্রথম দেখা হয়েছিল। সেই পিচ্ছি মেয়েটা আজ যুবতী হয়েছে, তাকে দেখতে নিশ্চয়ই অপূর্ব লাগবে। রাজ নিজের মস্তিষ্কে চাপ দিয়ে মারিয়ার বর্তমানে চেহারা আঁকার চেষ্টা করল। খানিকক্ষণ বাদে মস্তিষ্কে গতকাল রাতের দৃশ্য ভেসে আসলো। মারিয়াকে যখন রাজ তার গাড়ির সাথে চেপে ধরেছিল, তখন মারিয়ার ভয়ার্ত ও নিষ্পাপ চেহারা রাজের সামনে ভেসে আসলো। তাৎক্ষণিক রাজ নিজের চোখ জোড়া খুলে ফেলল। তার চোখ জোড়া বিস্ময়ের কারণে বড় বড় হয়ে আছে। সে বিড়বিড় করে বলে, সেই ছোটবেলার মারিয়ার সাথে এই মেয়েটির চেহারার মিল কি করে রয়েছে? মারিয়া নিজের ক্লাসরুমে একেবারে শেষ বেঞ্চে বসে আছে। প্রফেসর নিজের মতো লেকচার দেওয়া শুরু করেছে, কিন্তু মারিয়ার মন লেকচারের দিকে নেই। সে রাজের মনোভাব কিছুতেই বুঝে উঠতে পারছে না। আচমকা তার মস্তিষ্ক জানান দিল যেন সে তার লকেটের দিকে দৃষ্টিপাত করে। মারিয়া টি শার্টের ভেতর থেকে লকেটের মাথা বের করলো। মারিয়া মনে মনে ভাবল,
এই লকেটের দিকে তাকাতেই আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। আচ্ছা রাজ, তুমি কেন এলে না সেদিন? আমি তোমার জন্য রাত অবধি অপেক্ষা করছিলাম, কিন্তু তোমার দেখা পাইনি। আরো 2-3 দিন সেই সময় সে স্থানে অপেক্ষা করেছি তোমার জন্য, কিন্তু কিছুতেই তোমার খবর পাইনি। আচ্ছা, সময়ের সাথে তুমিও তো অনেক বড় হয়েছো। তোমাকে যে দেখতে বড্ড ইচ্ছে করে। তুমি নিশ্চয়ই দেখতে অনেক সুদর্শন হয়েছো। মারিয়া নিজের চোখ বন্ধ করে রাজের বর্তমান চেহারা অনুভব করার চেষ্টা করলো। রাজের সাথে দেখা হওয়ার প্রথম দিনের দৃশ্য মারিয়ার মস্তিষ্কে দৃশ্যমান হলো। কি নিষ্পাপই না ছিল রাজ। রাজের ছোটবেলার নিষ্পাপ চেহারা হঠাৎ উধাও হয়ে অন্য এক দৃশ্য দৃশ্যমান হলো মারিয়ার মস্তিষ্কে। দৃশ্যটা ছিল সেদিনের, যেদিন মারিয়ার সাথে রাজের ভার্সিটিতে প্রথম দেখা হয়েছিল। মারিয়া চট করে নিজের চোখ জুড়ে খুলে ফেলে। কি ডেঞ্জারাস দৃশ্য ছিল। মারিয়া পুনরায় লকেটটি নিজের টি শার্টের ভেতরে লুকিয়ে প্রফেসরের লেকচারে মনোযোগ দেয়। পানির স্রোত ও সময় কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি সময়ের অতিক্রমে রাজেরা অনার্স কমপ্লিট করে ফেলে। অন্যদিকে মারিয়াও সেকেন্ড ইয়ারের উত্তীর্ণ হয়। বিগত কয়েক মাসে রাজ কিংবা তার বন্ধুদের থেকে কোনো রকম হেনস্থা হতে হয়নি মারিয়াকে। রাজ ও লিজার প্রেম কাহিনী পূর্বের মতো চললেও রাজ এখন আর আগের মতো নেই। সে সবাইকে অবাক করে দিয়ে নেশা করা ছেড়ে দিয়েছে। তাছাড়া এখন সে তার বাবার সাথে সময় কাটানো শুরু করেছে। আস্তে আস্তে রাজের লাইফস্টাইল সম্পূর্ণ বদলে যেতে শুরু করেছে। এজন্য এক ম্যাজিক। তবে এই ম্যাজিকের পেছনে কে আছে তা জানা নেই কারোরও। এমনকি রাজও নিজের এই পরিবর্তনের মূল কারণ জানে না। সে শুধু জানে তাকে পরিবর্তন হতে হবে, সেটা যে কোনো মূল্যে। রাজের মাথায় যে কথা আসে সে তা করে ছাড়ে। এখন তার মাথায় শুধু পরিবর্তনের কথা আছে। আস্তে আস্তে রাজ নিজের বাসার ব্যবসা সামলানো শুরু করে দিয়েছে। সেই সূত্রপাতে রাজের বাকি বন্ধুরাও মাস্তিতে আছে, কারণ তাদের জীবন্ত এটিএম কার্ড যে তাদের সাথেই আছে। রাজ আর পড়াশোনায় মন দেয়নি, তাই মারিয়ার সাথে তার দেখা হয় না বলা যায়। তবে নিয়তির খেলায় যে তাদের আবারও দেখা হবার ছিল। আজ লিজা রাজকে ডেটে যাওয়ার জন্য ডেকেছে। একটা লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করে রেখেছে লিজা। পুরো লন্ডন শহর ঘুরে বেড়াবে, সময় পেলে পাশের শহরেও যাবে। তবে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ রাজ এখন আর পূর্বে ভোগ ঘুরে নয়, সে যথেষ্ট বুঝদার হয়েছে। রাজ বিকাল 4টা নাগাদ পৌঁছে গেল বাম্পকিমহাম প্যালেসের সামনে। সেখান থেকে লিজাকে পিক করে পুরো লন্ডন জুড়ে একটি লং ড্রাইভ করে নিল। রাত 8টা কিংবা তার আশেপাশের সময় হতেই রাজ নিজের গাড়ি ঘুরিয়ে নিল। লিজা ব্রু কোচকে জিজ্ঞেস করলো, তুমি গাড়ি ঘুরিয়ে আমাদের এরিয়ার দিকে কেন যাচ্ছ? অনেক রাত হয়ে গেছে, তাই এখন বাড়ি ফেরাই আমাদের জন্য উত্তম। রাত কোথায় হলো আর? আগে আমরা কতই না মজা করতাম, তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ ধীরে ধীরে। আগের রাজ নও তুমি। হ্যাঁ, ঠিকই বলেছ। আগের রাত থাকলে এখন আমরা দুজন কোনো এক 5 স্টার হোটেলে নিজেদের ভালোবাসার গভীর মুহূর্ত উপভোগ করতাম। তবে এখনকার রাজ সম্পূর্ণ চেঞ্জড। আচ্ছা বাদ দাও, চলো না কোনো এক ক্লাবে যাই। রাজ নিজের হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। ড্রাইভ করতে করতেই বলল, আজকে হবে না, অন্য কোনো একদিন যাব। আরে চলোই না, কতদিন হলো একসাথে ড্রিঙ্কস করা হয় না। তোমার সাথে একান্তে সময় কাটানোর ইচ্ছাও তো হয় মাঝে মধ্যে, তুমি তো সময় দাও না। চলো না আজকে দুজনে একান্তে কিছুটা সময় কাটাই, যেখানে আমরা দুজন সবার আড়ালে থাকবো। এতই একান্তে সময় কাটানোর ইচ্ছা হলে চলো বিয়ে করে ফেলি। বিয়ের কথা শুনে লিজা থতমত খেয়ে ফেললো। না মানে? এখন বিয়ে করে কি করব? বিয়ে তো যে কোনো সময় করা যায়, কিন্তু আজকে তোমার সাথে একান্তে সময় কাটাবো আমি, সেটা যেখানেই হোক। দরকার হলে এই গাড়িতে তোমার সাথে গভীর ভালোবাসার গহ্বরে ডুবে যাব। লিজা রাজের দিকে এগিয়ে এসে রাজকে জড়িয়ে ধরলো। আরে কি করছো? আমি ড্রাইভ করতে পারছি না। লিজা নিজের মতো রাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রাজের হাত স্টিয়ারিং থেকে সরে যাচ্ছে বারবার। গাড়ি আঁকাবাঁকা ভাবে চলছে। আচমকা কেউ একজন গাড়ির সামনে চলে এলো। রাজ লিজাকে ধাক্কা দিয়ে দ্রুত গাড়ি ব্রেক মারলো। গাড়ির সামনে থাকা ব্যক্তিটি নিজের দিকে গাড়ি আসতে দেখে দৌড় দেয়, কিন্তু তার পূর্বে গাড়ির বনেটের সাথে মৃদুভাবে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। রাজ ও লিজা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে গাড়ির সামনে গেল। গাড়ির হেডলাইটের আলোতে আহত হওয়া ব্যক্তিটির চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে।
রাজ মারিয়াকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হলো। রাজের বুঝতে আর দেরি হলো না যে মারিয়াই রাজের গাড়ির সামনে চলে এসেছিল। রাজ মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে নিজের ডান হাত মারিয়ার নাকের কাছে নিল। লিজা ভয়ার্ত গলায় বলল, রাজ, মারিয়া মনে হয় মারা গেছে। চলো আমরা পালিয়ে যাই, এখানে থাকলে আমাদের নামে পুলিশ কেস হতে পারে। লিজার কথা শুনে রাজের ভীষণ রাগ হলো। সে ধমকে সরে বলল, জাস্ট শাট আপ লিজা, তোমার ভয় লাগলে চলে যাও। মারিয়া বেঁচে আছে, তার কিচ্ছুই হয়নি। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু মাত্রাতিরিক্ত ভয়ের কারণেই সেন্সলেস হয়ে পড়েছে। মারিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। লিজা পুনরায় নিজেকে বাঁচানোর তাগিদে বলল, না বাবা, আমি এসব অ্যাক্সিডেন্ট আর মার্ডারে জড়াতে চাই না। তুমি এই লাশটাকে নিয়ে যা ইচ্ছে করো, আমি গেলাম। আগামীকাল দেখা হবে তোমার সাথে। এই বলে লিজা তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করলো। রাজ লিজার গমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। লিজা রাজের দৃষ্টিগোচর হতেই রাজ মারিয়ার দিকে দৃষ্টিপাত করলো। সে তড়িৎ গতিতে মারিয়াকে কোলে তুলে নিল। অতঃপর মারিয়াকে নিজের পাশের সিটে বসিয়ে তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছুট লাগালো। নির্জন রাস্তা দিয়ে বায়ুগতিতে ছুটছে লাল রঙের ফারারি গাড়িটি। রাজ বারবার চিন্তিত দৃষ্টিতে মারিয়ার দিকে দৃষ্টিপাত করছে। সে জানে না তার অস্থির কেন লাগছে, কেন তার মনে হচ্ছে তার প্রিয় কোনো বস্তু কিংবা ব্যক্তি বিপদে আছে। রাজ তো মারিয়াকে ঠিক করে জানেও না, তবুও অজানা একটি মেয়ের জন্য এত চিন্তা। অপরদিকে রাজের প্রিয়সী লিজা, যে কিনা মাঝ রাস্তায় চলে গেছে, তার জন্য কোনো চিন্তা হচ্ছে না রাজের। রাজের গাড়িটি হাসপাতালের সামনে আসতেই রাজ কষে ব্রেক লাগালো। গাড়িটি থামতেই রাজ মারিয়াকে কোলে করে হাসপাতালের ভেতরে নিয়ে গেল। হাসপাতালের সকল স্টাফেরা রাজের আচরণ দেখে মনে করছে মারিয়া রাজের অনেক কাছের মানুষ, কিন্তু আসলে কি তাই? মারিয়াকে একটি কেবিনে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মারিয়ার চিকিৎসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ডাক্তার মারিয়াকে চেক আপ করে আবার রাজের সামনে আসলো। ডাক্তার বলল, মিস্টার রাজ, পেশেন্ট ঠিক আছে, শুধু শকের কারণেই সে অজ্ঞান হয়ে গিয়েছে। আমরা তাকে স্লাইন দিচ্ছি, ঘন্টাখানেকের মধ্যেই পেশেন্টের জ্ঞান ফিরে আসবে। তখন আপনি তাকে আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন। রাজ ডাক্তারের সমস্ত কথা শুনে বলল, থ্যাঙ্কস এ লট ডাক্তার। ডাক্তার হাসি মুখে বিদায় নিলেন। রাজ কেবিনের বাইরে বসে অপেক্ষা করতে থাকে মারিয়ার জ্ঞান ফেরার। 1.5 ঘন্টা পর মারিয়ার হুঁশ ফিরল। মারিয়া নিজেকে হাসপাতালে দেখে ভীষণ অবাক হলো, কারণ এটা অনেক নামি দামি হাসপাতাল। মারিয়ার লেভেলের মেয়েরা এই হাসপাতালে চিকিৎসা পাবার যোগ্যতা রাখে না। মারিয়ার যতটুকু মনে আছে, সে রাস্তা পার হবার সময় একটি গাড়ির সামনে পড়ে যায়। গাড়িটির সাথে আলতোভাবে ধাক্কা খেলেও ভীষণ ভয় পেয়ে যায় সে। আর কিছুই মনে নেই তার, কিন্তু তাকে এখানে কে নিয়ে এলো, এইসব ভেবেই তার মন অস্থির হয়ে উঠেছে। মারিয়ার মনের অস্থিরতা কমাতে রাজ কেবিনে প্রবেশ করে। রাজকে দেখা মাত্রই খানিকটা স্থির হয় মারিয়ার মন। স্যার, আমি এখানে কি করে এসেছি? আমার তো এখানে থাকার কথা না। রাজ মারিয়ার সামনে একটি টুল টেনে এনে সেখানে বসে বলল, আসলে তুমি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যাও, অতপর আমি তোমাকে এখানে নিয়ে আসি। এখন কেমন আছো? আমি ভালো আছি, আর ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে নিয়ে আসার জন্য। ভাবতেও পারিনি যে এতদিন পর আপনার সাথে আবার দেখা হবে। আমিও ভাবতে পারিনি যে তোমার সাথে আবার দেখা হবে, তাও এভাবে। আচ্ছা, তুমি এই রাত বিরাতে ওখানে কি করছিলে? তোমার এলাকা তো আরো দূরে। হ্যাঁ, আসলে আমি পড়ালেখার পাশাপাশি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করছি। হঠাৎ চাকরি করছো যে? ছোটবেলা থেকে মা আমার জন্য অনেক কষ্ট করেছে। এখন যথেষ্ট বড় হয়েছে আমি, তাই নিজের পড়ালেখার খরচ সহ আনুষঙ্গিক পারিবারিক খরচের চাপ কমাতে আমার এই চাকরি করা। ও, রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর কিছু একটা ভেবে বলল, তুমি তোমার কোয়ালিফিকেশন নিয়ে আগামীকাল আর কোম্পানিতে চলে যাবে। সেখানে গিয়ে আমার নাম বললেই তোমার একটা পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। মারিয়া ফেল করে রাজের দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাসও করতে পারছে না অমন বড় কোম্পানিতে সে চাকরি করবে। তার থেকে বড় কথা হলো এই প্রথম রাজের কোনো কাজে মারিয়া মুগ্ধ হলো। রাজ মারিয়ার অমন চাহনির রহস্য বুঝতে পেরে বলে, অত কিছু ভাবতে হবে না তোমার, এখন চলো, তোমাকে বাসায় ড্রপ করে আমি নিজ বাসায় ফিরবো। না স্যার, এর দরকার নেই। আপনি অনেক করেছেন আমার জন্য, এর বেশি কিছু করলে আমি যে অনেক ঋণী হয়ে যাব আপনার কাছে।
রাজ মৃদু এসে বলে, এত বকবক না করে জলদি চলো, ওদিকে তোমার মাও তোমার অপেক্ষায় বসে আছেন। মারিয়া নিজের মায়ের কথা মনে পড়তে সে তড়িঘড়ি করে রাজের সাথে চলে গেল। মারিয়া রাজের পাশে সিটেই বসলো। আজকে আর মারিয়াকে সিট বেল্ট বেঁধে দিতে হয়নি, সে নিজেই বেঁধে নিয়েছে। রাজ নিজের গাড়ি মারিয়া যে এলাকাতে থাকে সেই এলাকার দিকে ঘুরিয়ে নিল। খানিকক্ষণ বাদেই তারা দুজন মারিয়ার একচালা বাসার সামনে পৌঁছালো। বলা বাহুল্য যে মারিয়া রাজের পথ নির্দেশক হিসেবে ভূমিকা রেখেছে। মারিয়া গাড়ি থেকে নেমে নিজ বাসার ভেতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিল। রাজ পিছু ডাক দিয়ে বলল, মিস মারিয়া, মনে রাখবে যে আগামীকাল ঠিক 9টায় অফিসে তোমাকে উপস্থিত হতে হবে। মারিয়া ঘাড় কাত করে একটা মুচকি হাসি দেয়, যার অর্থ তার মনে আছে। রাজ নিজের গাড়ি ঘুরিয়ে নিজের বাসার উদ্দেশ্যে ছোটায়। পথিমধ্যে রাজের একবারের জন্য মনে হয়েছিল লিজাকে একবার ফোন দিয়ে তার খবর নেওয়া উচিত, কিন্তু পরক্ষণেই সে তার মত পাল্টে নেয়। যে মেয়ে রাজকে মাঝপথে ছেড়ে চলে যায় তার খবর নেওয়া কোনো ক্রমেই একজন ভালো মানুষের কাজ হবে না। নিজের বাড়িতে পৌঁছানোর পর সেলিম চৌধুরী রাজকে ডেকে নিলেন নিজের রুমে। রাজ পারমিশন নিয়ে তার বাবার রুমে গেল। রাজ দেখলো তার বাবা বই পড়ছে। আমাকে ডেকেছো ড্যাড? সেলিম চৌধুরী বই পড়া বন্ধ করে বইটি পাশে টেবিলে রাখলেন। তিনি বললেন, হ্যাঁ, বস এখানে। রাজ গিয়ে সেলিম চৌধুরীর বিছানার পাশে বসলো। রাজের বাবা আবারও বলা শুরু করলেন, তুই অনেক বড় হয়েছিস, সবকিছু বুঝতেও শিখেছিস। আর কি চাই আমার? আমার ব্যবসার হালও তুই ধীরে ধীরে ধরে নিচ্ছিস। কিছুদিন পর তোমাকে আমার কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দিব। এখন আমাকে এসব কেন বলছো? আসলে এখন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কতদিন বাঁচি তার ঠিক নেই। রাজ তার বাবার কপালে হাত দিয়ে জ্বর চেক করলো। না, সবকিছু তো ঠিকই লাগছে তার কাছে। সে উৎকণ্ঠে বলল, কি হয়েছে ড্যাড? অসুস্থ নাকি? আমাকে বললেও না একবার, ডাক্তার ডাকবো? আমি ঠিক আছি, তবে মাঝে মধ্যে মনে হয় শরীরটা সময়ের সাথে পাল্লা দিয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তাই শরীর একেবারে নিস্তেজ হওয়ার পূর্বেই আমি তোর বউ আর আমার নাতি নাতনিকে দেখে যেতে চাই। তোর কাউকে পছন্দ থাকলে আমার সাথে দেখা করা, দ্রুত তোর বিয়ে দিয়ে নিজের দায়িত্ব শেষ করতে চাই। তোমাকে তো এখনো আমার নাতি নাতনিরও বিয়ে দেখে যেতে হবে, আর আমার পছন্দ আছে একজন। আগামীকাল তোমার সাথে দেখা করাবো। ঠিক আছে, এখন ঘুমাতে যা। রাজ নিজের রুমে চলে গেল। বিছানায় শুয়ে ভাবছে সে কিভাবে লিজাকে তার বাবার সামনে নিয়ে আসবে, কারণ লিজা তো বিয়ের কথা শুনে কিরকম হয়ে ওঠে। তবে রাজের বাবা যখন রাজের কাছে কোনো আবদার করেছেন তখন সে সর্বোচ্চ দিয়ে সেই আবদার রাখার চেষ্টা করবে। সকাল হতে না হতেই মারিয়া তার মায়ের থেকে বিদায় নিয়ে তালগাছ থুকু রাজের ঠিকানা মতো চলে গেল। এখন অবশ্য রাজকে তালগাছ বলাটা ঠিক হবে না মারিয়ার ভাষ্য মতে, কারণ রাজকে মারিয়া যা ভেবেছিল তা সে নয়। রাজ নিতান্তই একজন ভালো মানুষ মারিয়ার নজরে। তা না হলে রাজ কি মারিয়াকে হাসপাতালে নিয়ে যেত কিংবা তাকে চাকরি খুঁজে দিত? ট্রামে চড়ে রাজের বলা জায়গাটাতে চলে গেল মারিয়া। সেখানে গিয়ে সে দেখতে পায় এক ইয়া বড় দালান। মারিয়া এত বছর শুধু ইয়া বড় দালান দেখেছে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পায়নি। আর আজও মারিয়া এই ইয়া বড় দালানে প্রবেশ করতে যাচ্ছে। মারিয়া গেটের কাছে গিয়ে চাকরির কথা বলল। তারপর সিকিউরিটি গার্ড কাকে যেন ফোন করলো। কল শেষ হতেই সিকিউরিটি গার্ড মারিয়াকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। মারিয়া সোজা চলে গেল রিসেপশনিস্টের কাছে। সেখানে গিয়ে নিজের নাম বলতেই রিসেপশনিস্ট একজনকে ফোন দিল। খানিকক্ষণ বাদেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে মারিয়াকে 3rd ফ্লোরে নিয়ে গেল। সম্ভবত 3rd ফ্লোরই হেড অফিস। দুদিকে সারিবদ্ধভাবে কাজ করছে অফিসের স্টাফেরা। মাঝখান দিয়ে হাঁটা চলার রাস্তা বানানো আছে। মারিয়া শেষ কেবিনের সামনে দাঁড়ালো। মধ্যবয়স্ক মহিলাটির ভাষ্যমতে এটাই নাকি তাদের বসের কেবিন। মারিয়া অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো। মধ্যবয়স্ক মহিলাটি বাইরেই দাঁড়িয়ে রইল। মারিয়া রুমে প্রবেশ করতে সে দেখতে পেল বসের চেয়ারে রাজ বসে ফাইল চেক করছে। মারিয়া উপস্থিতি টের পেয়ে সে ফাইলে থেকে নজর সরিয়ে মারিয়ার দিকে তাকালো। রাজ হাসি মুখে বলল, মিস মারিয়া, এসেছো তাহলে? মারিয়া বিস্মিত কণ্ঠে বলল, স্যার আপনি এখানে? আশ্চর্য, আমার অফিসে আমি না থাকলে কে থাকবে শুনি? চেয়ারে বসে কথা বললে ভালো হবে, এভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। রাজের আজ্ঞা পেয়ে মারিয়া রাজের সামনে চেয়ারে বসে পড়ল। অবশ্য দুজনের মাঝে একটা টেবিল রয়েছে। তার মানে আপনি আর এই স্যার কোম্পানির মালিক? না,
এটা আমার ড্যাডের কোম্পানি, বর্তমানে আমি সামলাচ্ছি। আর আজকে থেকে তুমিও এই কোম্পানির একজন কর্মচারী। স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানেনই আমার। তবে ভার্সিটিতে ক্লাস করে এখানে এসে অফিসে কাজ করব কিভাবে? সে ভাবনা আমি আগেই করে রেখেছি। সপ্তাহে মাত্র 3 দিন অফিসে আসবে, তাও আবার স্বল্প সময়ের জন্য। স্যার, আপনি এত কিছু কেন করছেন আমার জন্য? রাজ উত্তর দেয় না মারিয়ার প্রশ্নের, কারণ সে নিজেও এর উত্তর জানে না। সে প্রসঙ্গ পাল্টাতে বলে, এখন নিজের কাজে যাও, বাইরে তোমার কাজ বুঝিয়ে দেবার জন্য লোক আছে। মারিয়া বিনা বাক্যে রাজের রুম ত্যাগ করে। সেদিন সন্ধ্যা নাগাদ রাজ লিজার সাথে দেখা করার জন্য ক্লাবে যায়। সেখানে ইমনও ছিল। ইমন রাজকে দেখা মাত্রই বলে উঠল, কিরে, আজ সূর্য কোথা থেকে উদয় হলো? তুই ভুল বলছিস ইমন, এখন সূর্য না, চাঁদের উদয় হবে। ভালোই মজা করছিস। তা শুনলাম গতকাল নাকি তোর গাড়ির সাথে কারো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা সে কি বেঁচে আছে নাকি অক্কা পেয়েছে? হ্যাঁ, আমারও তাই প্রশ্ন। রাজ মুচকি এসে বলে, ইমনের চিন্তা ভাবনা খানিকটা নীতিহীন, সেটা জানি আমি। তবে লিজা, তুমিও যে একই নৌকার যাত্রী তা জানা ছিল না আমার। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার প্রথম ধাপ হলো যতই বিপদ থাকুক না কেন একে অপরকে কখনো ছেড়ে চলে যাওয়া যাবে না। কিন্তু গতকাল তুমি আমাকে একা ফেলে চলে গেলে, এটা কেমন বিচার লিজা? লিজা আমতামতা করে বলল, আসলে হয়েছিলটা কি? আমি বলছি রাজ, আসলে লিজা কখনো এমন ক্রাইসিসে পড়েনি, তাই বোধহয় সে ভয় পেয়ে গিয়েছিল। তো আমি কি প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট করি নাকি? আমারও তো ফার্স্ট টাইম ছিল। সত্যি বলতে আমি লিজার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছি। আই এম সরি রাজ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ফার্দার এরকম কিছুই হবে না। হ্যাঁ, ওকে এবারের মতো ক্ষমা করে দে। বাই দ্য ওয়ে, আগামী পরশু তো তোর জন্মদিন, তা কি প্ল্যান করলি এবার? এবার বার্থডে পার্টি কোনো ক্লাব কিংবা ডিস্কোতে হবে না, হবে আমার বাসায়। তোর বাসায়? আঙ্কেল মানবে? তোরা যদি কোনো উশৃঙ্খলতা না করিস তাহলে নিশ্চয়ই মানবে। কিছুক্ষণ কথাবার্তা বলে রাজ নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। লিজা বিয়ের প্রপোজাল রাজ তার জন্মদিনে করবে ভেবে রেখেছে। সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসলো। রাজের পরিকল্পনা অনুযায়ী আজকে সে লিজাকে তার বাবার সাথে দেখা করাবে এবং লিজাকে বিয়ের প্রপোজাল দিবে। কিন্তু আদৌ কি সবকিছু পরিকল্পনা মাফিক হবে? সন্ধ্যা নাগাদ সবকিছু ঠিক ছিল। রাজের বিলাসবহুল বাড়িটি ডেকোরেশন সম্পূর্ণ হয়েছে। এখনো নজর পড়ার মতো আহামরি কোনো মেহমান আসেনি। হঠাৎ সেলিম চৌধুরী রাজকে ডেকে বললেন, রাজ, আমার শরীরটা কেমন যেন করছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। রাজ উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে ড্যাড? শরীর খারাপ লাগলে চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না রাজ, আজকে তোর জন্মদিন, তোর আনন্দ আমি এভাবে নষ্ট করতে চাই না। তুই তোর বন্ধু বান্ধবদের সাথে মজা কর। আমার কাছে সবার আগে তুমি প্রথম প্রায়োরিটি। সবকিছু চুলোই যাক, তুমি বিনা বাক্যে আমার সাথে চলো। না রাজ, আজকে অনেক মেহমান আসবে, আর তুই বলেছিলি তোর ভালোবাসার মানুষকে আমার সাথে দেখা করাবি। আজ তো হবে না, আগামীকাল দেখা করব তার সাথে। এখন তুই থাক এখানে, আমি যাচ্ছি। ড্রাইভারকে বলা আছে, সে আমাকে নিয়ে যাবে, তুই দুশ্চিন্তা করবি না। রাজ আর কিছু বলল না। বিনা বাক্যে সে তার বাবাকে যেতে দিল। কিছুক্ষণের মধ্যে তার সকল বন্ধুরা চলে আসলো। ইমন বলল, কিরে রাজ, আঙ্কেল কোথায়? আর বলিস না, ড্যাড হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে চলে গেল। আমিও যেতে চেয়েছিলাম কিন্তু ড্যাড মানা করে দিয়েছে। আঙ্কেলও চায় যাতে তুমি এই পার্টি পরিপূর্ণভাবে এনজয় করো। রাজ লিজাকে বিয়ের প্রপোজাল এখন দিতে চাচ্ছে না, কারণ সে তার বাবার সামনে নিয়ে তারপর বিয়ের প্রপোজাল দিতে চায়। রাজের কেক কাটার সময় ঘনিয়ে এসেছে। আজকের পার্টির রুটিন হলো কেক কাটার পরপরই ড্রিঙ্কস ও নাচ গান হবে। তারপর যাদের খিদে পাবে তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা আছে। বলা বাহুল্য, ড্রিঙ্কসের ব্যাপারটা একটু আগে ইমন এসে ঠিক করলো। সেলিম চৌধুরী ড্রিঙ্কসের কোনো ব্যবস্থাই করেননি। রাজ লিজাকে এক সাইডে নিয়ে গিয়ে বলে, আচ্ছা লিজা, তুমি কি আমাদের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? রাজ, তুমি আবারও সেই বিয়ে নিয়ে কেন বললে? আমি তো আগেই বলছি বিয়ে করব না এখন। এখন তো মস্তি করার সময়, বিয়ে না হয় পরেই করা যাবে। রাজ আর কিছু বলল না। সে জানে লিজাকে যতবার বিয়ের কথা বলা হবে ততবারই লিজার উত্তর এক হবে। তাই সে সরাসরি তার বাবার সামনেই প্রপোজ করবে। রাজ ও লিজা কিছুক্ষণ আড্ডাতে মজে থাকে। তখনই ইমন এসে বলে,
কিরে, কেক কাটবি কখন? রাজ নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে। কেক এলেই কাটা হবে। ইমন বিস্মিত কণ্ঠে বলল। তার মানে কেক এখনো এসে পৌঁছায়নি? না, তবে দ্রুত পৌঁছে যাবে। পৌঁছে যাবে নয়, বরং পৌঁছে গেছে। সবাই পিছনে তাকিয়ে দেখতে পায় মারিয়া একটা চাকাওয়ালা টেবিলে করে 10 পাউন্ডের বিশাল কেক নিয়ে এসেছে। লিজা ও ইমন মারিয়াকে দেখে হতভম্ব হয়ে গেল। তবে রাজ চমকায়নি, কারণ সেই মারিয়াকে কেকের পুরো দায়িত্ব দিয়েছে। লিজা ইমনের কানে ফিসফিসিয়ে বলল। এই মেয়ে এখানে কি করছে? আমি কিভাবে জানবো? ওয়েট, ব্যাপারটা আগে দেখে নিই। মারিয়া, সবকিছু রেডি তো? ইয়েস স্যার, সবকিছু রেডি, এখন শুধু কেক কাটার অপেক্ষা। ওকে, কেক নিয়ে যাও, আমি আসছি। মারিয়া কেক নিয়ে হলরুমের মাঝখানে গেল। রাজও যাবে তখনই ইমন বলল। এই মেয়ে এখানে কি করছে? ওর একটা নাম আছে, নাম হলো মারিয়া, আর সে আমাদের কোম্পানির একজন এমপ্লয়িও। সেই কেকের যাবতীয় দিকটা সামলিয়েছে। হোয়াট? এই মেয়ে তোমার কোম্পানিতে কিভাবে চাকরি পেল? রাজ একটা মুচকি হাসি দিয়ে বলে। সব তোমারই কৃতিত্ব। এই বলে রাজ চলে যায় কেকের কাছে। অপরদিকে লিজা আর ইমন বোকার মতো রাজের যাত্রার দিকে তাকিয়ে রইল। রাজ কেক কাটার পর্ব শেষ করলো। এখন সেলিম চৌধুরী থাকলে রাজ প্রথমে ওনাকেই কেক খাওয়াতো, তবে এখন তিনি নেই, তাই সে একে একে সবাইকে কেক খাওয়ালো। শেষে মারিয়ার দিকে কেক নিয়ে এগিয়ে গেল সে। মারিয়া মুখের সামনে কেক এগিয়ে দিল। মারিয়া বিস্ময়কর দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ বলল। হাবার মতো তাকিয়ে না থেকে কেক খাও। মারিয়া রাজের হাতের কেক খেয়ে নিল। ইমন কিছু বলবে, তার আগে লিজা তাকে থামিয়ে দিল। একে একে রাজের ফ্যামিলি ফ্রেন্ডস সহ বিজনেস পার্টনারেরা ডিনার করে চলে গেল। বাদ বাকি মারিয়া, রাজ, লিজা ও ইমন সহ রাজের সব বন্ধুরা রয়ে গেছে। মারিয়া ব্যতীত সবার দাবি ড্রিঙ্কস ও নাচ গান শেষে সবাই নিজ নিজ বাড়িতে যাবে। সেই ক্লাবের পার্টির কথা মনে পড়তেই মারিয়া রাজকে বলল। স্যার স্যার আমি আজ চললাম। কেন? তুমি তো এখনো ডিনার করনি, আর তাছাড়া পার্টি এখনো শেষ হয়নি। আমি বাসায় ফিরে ডিনার করে নিব, আমাকে যেতে দিন। বুঝেছি, সেদিনের ঘটনা রিপিট হবে ভেবে ভয় পাচ্ছ। চিন্তা নেই তোমার, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। রাজের কথায় মারিয়া কিছুটা আশ্বস্ত পেল। সবাই ডিস্কো লাইটের আলোতে নাচছে। রাজের আজ এইসব কিছুই ভালো লাগছে না, তাই সে এক কোণে বসে রইল। লিজা অনেকবার তাকে ডেকে নেওয়ার চেষ্টা করছে, তবে রাজ এখনও তার বাবাকে নিয়ে চিন্তিত। ধুর, এসব কিছুই ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে, যাই একটু ফ্রেশ হয়ে আসি। এইসব ভেবে মারিয়া দোতলায় ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতে ইমন তার সামনে চলে এলো। মারিয়া হকচকিয়ে ওঠে। মারিয়া সাইড কাটিয়ে চলে যেতে চাইল, তবে ইমন তাকে যেতে দিচ্ছে না। ইমনের মুখ থেকে মদের তীব্র গন্ধ বের হচ্ছে। ইমন যে মাতাল অবস্থায় আছে তা বুঝতে দেরি হলো না মারিয়ার। মারিয়া বেশ বিরক্তিকর কণ্ঠে বলল। আপনার সমস্যাটা কি? আমাকে যেতে দিন। এত সহজেই তো যেতে দিব না তোমাকে। সেদিনের কথা মনে আছে? কি যাচ্ছে তা ভাবেই না আমাকে অপমান করেছিলে, তার প্রতিশোধ কি নিব না আমি? দেখুন, আপনি কিন্তু বেশ বাড়াবাড়ি করছেন। ইমন একটা ডেভিল স্মাইল দিয়ে মারিয়াকে চেপে ধরে। মারিয়া ইমনের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। ইমন মারিয়ার ঠোঁটের দিকে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে মারিয়া ইমনের হাতে কামড় দিল। ব্যথায় কুকড়ে উঠে ইমন। সে মারিয়ার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। মারিয়ার ফর্সা গাল নিমেষেই লাল হয়ে ওঠে। তার ভীষণ কান্না পাচ্ছে। মারিয়া ইমনকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তড়িৎ গতিতে সে এই বাড়ি ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ায়। লিজা সোফায় বসে মারিয়ার ভাবগতি পর্যবেক্ষণ করছে। লিজা তার পা বাড়িয়ে মারিয়ার পায়ের সাথে বাজিয়ে দেয়। মারিয়া তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। মাথায় খানিকটা চোটও পেয়েছে সে। রাজ মারিয়াকে পড়ে যেতে দেখে নিজ আসন ছেড়ে উঠে মারিয়ার দিকে এগিয়ে যায়। মারিয়ার হাত ধরে উঠায় সে। রাজ দেখতে পায় মারিয়ার কপাল কেটে গেছে। তাছাড়া তার গালে কারো 5 আঙ্গুলের ছাপ ফুটে রয়েছে। মারিয়ার চোখের কোণে অশ্রু জমা হয়ে রয়েছে। মারিয়া রাজকে ধাক্কা দিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাজ মারিয়ার পিছনে। খানিকক্ষণ হেঁটে মারিয়া একটি ট্যাক্সিতে উঠে চলে যায়। রাজ আর পিছু নিল না। আগামীকাল মারিয়ার মুখ থেকে সবকিছু জেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজ নিজের বাড়িতে ফিরে যায়। ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছিল, বিধায় সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে।
রাজ লিজা আর ইমনকে দেখতে পেল না। সে উদাস মনে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের বেডরুমের দিকে পা বাড়ায়। রাজ দরজার নখ ধরে ভেতরে যাবে, তখনই তার কানে কারোর গোঙানোর আওয়াজ ভেসে আসে রুমের ভেতর থেকে। রাজ দরজায় আলতোভাবে ধাক্কা দিয়ে উকি মারে। রাজ ভেতরের দৃশ্য দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। রাজ দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ইমন ও লিজা বস্ত্রহীন অবস্থায় একে অপরের উপর শুয়ে আছে। তাদের মাঝে কি হয়েছিল তা বুঝতে দেরি হলো না রাজের। নিজের প্রিয়সীকে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে সে রীতিমতো হতভম্ব হয়ে গেছে। রাজ এক বুক কষ্ট নিয়ে সে স্থান ত্যাগ করবে, তার পূর্বে তার কানে লিজা ও ইমনের কথোপকথন ভেসে এলো। এত মাস অতিবাহিত হয়ে গেল, তবুও তুমি রাজাকে নিজের সৌন্দর্য দিয়ে বশে আনতে পারলে না। কি করবো সুইটহার্ট, রাজকে তো বাগিয়ে আনা যাচ্ছে না। যতবার তার সাথে ঘনিষ্ঠ হতে চাই ততবার রাজ আমাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে। আজকেও ভাবলাম তার ড্রিঙ্কসের উত্তেজনা করে ওষুধ মিশিয়ে দিব, কিন্তু তার পূর্বে ওই মেয়েটি হাঙ্গামা করে বসলো। তুমি ভালো করে জানো, রাজকে আমার পরিকল্পনা মাফিক না চালাতে পারলে তার এই অঢেল সম্পত্তি পাবো না। তাই জলদি রাজকে নিজের অধীনে নিয়ে ফেলো। এর জন্য যতদূর যেতে হবে যাবে। রাজ আর পারল না। সে তৎক্ষণাৎ হলরুমে গিয়ে সোফায় বসে পড়ল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সে এত বছর যাদের বিশ্বাস করে এসেছে তারা সবাই রাজের পেটে ছুরি মারার জন্য উৎপেতে আছে। রাজের চোখজোড়া থেকে অঝরে অশ্রু বিসর্জন হচ্ছে। হঠাৎ সে কিছু একটা দেখতে পেল। তার চোখজোড়া ছলছল করে উঠল জিনিসটাকে দেখে। পরের দিন রাজ নিজের কেবিনে বসে আছে। এমন সময় মারিয়া রাজের রুমে ঢুকে একটি খাম রাজের টেবিলে রাখলো। রাজ ব্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি এটা? মারিয়া উত্তর দেয়, এটা আমার রেজিগনেশন লেটার। আমি আর এই চাকরিটা করতে চাই না। কিন্তু কেন? আমি আপনার ত্রিসীমানায় আসতে চাই না। আপনার নিকটে থাকা মানি খাল কেটে কুমির ডেকে আনা। রাজ মারিয়ার কথা শুনে তাৎক্ষণিক নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর সে মারিয়ার হাত ধরে নিজের কেবিন থেকে বেরিয়ে পড়ে। এতটাই শক্ত করে রাজ মারিয়ার হাত ধরেছে যে মারিয়া নিজের হাত ছাড়াতে অসক্ষম হয়ে ওঠে। অফিসের সকল স্টাফরা রাজের কাজকর্ম দেখছে। রাজ মারিয়াকে নিজের গাড়িতে বসিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মারিয়া হাজারো প্রশ্ন করে যাচ্ছে, তবে রাজ মারিয়ার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। রাজ মারিয়ার হাত ধরে হন হন করে বাড়ির ভেতরে চলে গেল। সেলিম চৌধুরী হলরুমে বসে নিউজ দেখছিলেন। তিনি রাজ ও তার পাশের একটি মেয়েকে দেখে ব্রু কুচকায়। তুই এখানে? এখন তো তোর অফিসে থাকার কথা ছিল। আর মেয়েটিকে? রাজ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, ড্যাড, তোমাকে বলেছিলাম না যে আমি একটা মেয়েকে ভালোবাসি? এই হলো সেই মেয়ে। ওর নাম মারিয়া। সে আমাদের কোম্পানিতে চাকরি করে। তাছাড়া সে আমাদের ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। রাজের কথা শুনে মারিয়া রাজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এখানে কি হচ্ছে তা বোধগম্য হলো না মারিয়ার। রাজ মারিয়ার হাত ছেড়ে দিল। সেলিম চৌধুরী মারিয়াকে নিজের কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি নানান কথাই বলে যাচ্ছেন মারিয়াকে উদ্দেশ্য করে, কিন্তু মারিয়া নির্বাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে রাজ মারিয়াকে নিয়ে মারিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিল। মারিয়া এখন কোনো প্রশ্নই করছে না রাজকে, কিন্তু তার মনের ভেতর উতাল পাতাল হয়ে যাচ্ছে সব। রাজ মারিয়ার বাসার সামনে নিজের গাড়ি থামিয়ে মারিয়াকে জিজ্ঞাসা করল, তোমার মনে যেসব প্রশ্ন জন্মেছে তা দ্রুত ব্যক্ত করে ফেলো। মারিয়া তড়িৎ গতিতে বলে ওঠে, আপনি একটু আগে এটা কি করলেন? আপনার বাবার কাছে এত বড় মিথ্যে কথা কেন বললেন? কি মিথ্যে বলেছি? এই যে আপনি নাকি আমাকে ভালোবাসেন আর আমাকে বিয়ে করতে চান, আপনি এত বড় মিথ্যে কথা কিভাবে বললেন? আমি কোনো মিথ্যে বলিনি। রাজের নির্লিপ্ত উত্তর মারিয়া পূর্বের তুলনায় আরও রেগে যায়, তবে নিজেকে সামলে বলে, স্যার, আমাকে দয়া করে রেহাই দিন। রাজ কিছু না বলে নিজের পকেট থেকে একটি গোল্ডেন লকেট বের করে, যার মধ্যে একটা হিয়ারের প্যান্ডেন্ট অ্যাটাচড করা আছে। রাজ বলল, চিনতে পারছো লকেটটাকে? মারিয়া কিছু না বলে নিজের গলা চেক করে দেখে তার গলায় সেই লকেটটি নেই। মারিয়া রাজের হাত থেকে লকেটটি খপ করে কেড়ে নিল। মারিয়া আর চোখে রাজের দিকে তাকিয়ে বলে, এই লকেটটি আপনি কোথায় পেলেন? রাজ মুচকে এসে বলল, গতকাল তুমি যখন ফ্লোরে লুটিয়ে পড়লে তখনই ভুলবশত লকেটটি তোমার গলা থেকে খুলে পড়ে যায়। তুমি খেয়াল করনি, তবে আমি পরবর্তীতে এটা খুঁজে পাই। কিন্তু এটা যে আমার লকেট সেটা বুঝলেন কিভাবে?
লাভ শেপের গোল্ডেনে পেন্ডেন্টের ভিতরে তোমার ছোটকালের একটি ছবি রয়েছে, অপর পাশের ফ্রেম ফাঁকা আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন যে এটা আমার ছোটকালের ছবি? রাজ মারিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের বাম হাতের হাতা উঠিয়ে একটি ব্রেসলেট দেখালো মারিয়াকে। মারিয়া ব্রেসলেটটি দেখে হতভম্ব হয়ে যায়। সে তাৎক্ষণিক বলে উঠল, এই ব্রেসলেট আপনার কাছে কিভাবে এলো? রাজ মুচকি এসে বলল, তুমি এত বোকা তা জানা ছিল না আমার। আরে তুমি তো দিয়েছিলে আমাকে, তাহলে আমার কাছে না থেকে কার কাছে থাকবে? মারিয়া আবারও বিস্মিত হলো। তার মানে আপনি? আপনি না, তুমি বলো। মারিয়া পরক্ষণে নিজেকে সামনে বলে, তাহলে তুমিই সেই ছোটবেলার রাজ? রাজ মাথা নাড়িয়ে হ্যাঁবোধক সম্মতি জানায়। ইতিমধ্যে মারিয়ার চোখের কোণে অশ্রু জমে গেছে। এই অস্ত্র বেদনা নয়, বরং প্রাপ্তির। মারিয়া আজ অনেক বড় কিছু পেয়েছে। সে অস্ত্র মিশ্রিত কণ্ঠে বলে, তুমি আমার সাথে আর দেখা করোনি কেন? আর তুমি যে লিজা নামের মেয়েটিকে ভালোবাসতে? ছোটবেলায় আমি এসেছিলাম তোমার কাছে, সাথে আমার মাও ছিল, কিন্তু কিছু দুষ্কৃতীর দল আমার মাকে মেরে ফেলে। তারপর থেকে আমি ভীষণ একা হয়ে যাই। স্কুল লাইফে ইমন ও লিজার সাথে দেখা, তারা যে আমার ব্যবহার করে এসেছে এতদিন, তা গতকাল জানতে পারি আমি। আসলে সত্যিকারের ভালোবাসা চিনতে বিলম্ব হয়ে গিয়েছিল আমার, তবে সঠিক সময়েই আমি নিজের ভেতরকার সত্যিকারের ভালোবাসাকে চিনতে সক্ষম হয়েছি। এই বলে রাজ নিজের পকেট থেকে একটি ডায়মন্ড রিং বের করে মারিয়ার দিকে এগিয়ে দেয়। রাজ পুনরায় বলল, বিয়ে করবে আমাকে? হবে কি আমার সত্যিকারের ভালোবাসা? মারিয়া হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সে তার বাম হাত এগিয়ে রিং পরিধান করে নেয়। হ্যাঁ, হব। তোমার সত্যিকারের ভালোবাসা হব আমি। এত বছর আমি এই ভালোবাসাটাকে খুঁজে বেরিয়েছি, আর আজ পেলাম। রাজ মারিয়াকে আলতোভাবে জড়িয়ে ধরে। 15 দিন পর, কিছুক্ষণ পূর্বেই রাজ ও মারিয়ার বিয়ে সম্পন্ন হয়ে গেল। রাজের বাবা সহ সবাই অনেক খুশি। রাজ সেদিনই লিজা ও ইমনের কাছে থাকা সকল ডেবিট কার্ড, এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড ব্লক করে দেয়। এককালে বন্ধুত্বের খাতিরে সে তাদের ছেড়ে দেয়। রাজের কাঁধে মাথা রেখে বসে আছে মারিয়া। দুজনে ছাদের দোতলায় বসে মুগ্ধ দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। মারিয়া হঠাৎ বলে উঠল, তুমি কিন্তু এখন আমাকে প্রপোজ করোনি। বিয়ের জন্য সেদিনই না প্রপোজ করলাম। সেটা বিয়ের জন্য, কিন্তু তার পূর্বে যে প্রপোজ করতে হয় তা করোনি এখনো। যদি না করি? তার মানে তুমি আমাকে ট্রু লাভ করো না? রাজ মারিয়ার গাল টেনে বলে। হায় রে আমার টুরু লাভ রে। মারিয়া ব্যথায় আউচ করে ওঠে। সে রাজের বুকে অনবরত ঘুষি দিতে থাকে। রাজ মারিয়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। আমার ট্রু লাভার যে এত অভিমানী তা জানা ছিল না আমার। আর আমার ট্রু লাভার যে এত আনরোম্যান্টিক হবে তা জানা ছিল না আমার। ও তাই নাকি? তাহলে দেখাচ্ছি ট্রু রোমান্স কাকে বলে। এই বলে রাজ মারিয়াকে কোলে তুলে নেয়। মারিয়া রাজের বুকে নিজের মাথা লুকিয়ে ফেলে। এইভাবেই তাদের শোকের দিনগুলো অতিবাহিত হতে থাকে। আর কিছু জানা নেই আপনাদের। তাদেরকে তাদের মতো থাকতে দিন। আর আপনারা এবার বিদায় নিন। টাটা, গুড বাই।